মাহিন কিসের বসন্ত মম? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিছুক্ষণ আগে বললে চাঁদ দিনে এসে ধরা দিচ্ছে, এখন আবার বলছো বসন্ত এসে কড়া নাড়ছে। তুমি রহস্য নিয়ে কথা বলতে পছন্দ করো, সেটা আমি জানি, বাট আমার এই ফাঁকা মাথায় তোমার এসব রহস্যময়ী কথা ঢুকবে না। নাক মুখ কুঁচকে সেলিনা চৌধুরী বসা থেকে উঠে গেল। কিছুটা পায়চারি করতে করতে বলল, বেটা আমি রহস্যময়ী কথা বলছি না, তোমার বুঝার ভুল হচ্ছে। আচ্ছা তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে। তোমার ভাই মিনারকে দিয়ে বুঝাই। ধরো মিনার একটা মেয়েকে প্রথমবার দেখল। ওই মেয়েটার সাথে তার প্রতিদিন দেখা হতো। মেয়েটাকে প্রথম প্রথম তার খুব অসহ্য লাগত, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে মেয়েটার প্রতি এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। একটা অন্যরকম মায়া কাজ করে। এমনিতে ও একজন মানুষকে প্রতিদিন দেখতে দেখতে তার পাশাপাশি থাকতে থাকতে একটা অন্যরকম মায়া কাজ করে। তবে এই মায়া কিন্তু সেই মায়া না। ওই মায়া হচ্ছে তীব্র প্রখর একটা মায়া। সে চাইলেও ওই মায়া থেকে বের হতে পারবে না। ওই মেয়েটাকে তার সারাক্ষণ দেখতে মন চাইবে। সারাক্ষণ শুধু ওর মাথায় ওই মেয়ের কথা ঘুরবে। ওকে ছাড়া এক মুহূর্ত থাকা দায় হয়ে পড়বে। তার মনে তখন বসন্তের হাওয়া বইবে। তখন তার মনে হবে মনের বন্ধ দরজাটা একটু খুলে দেই। হয়তো শত শত ফুলের সুবাস মিশ্রিত বসন্তের হাওয়া আমার মনকে ভাসিয়ে একাকার করে দিবে। তৈরি হবে আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি। সে অনুভূতিতে আমার গা ভাসিয়ে দিতে ইচ্ছে হবে। একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হবে। কিছুটা থেমে মাহিনকে এবার উদ্দেশ্য করে বলল, তখন তুমি ওই অনুভূতির কি নাম দিবে বেটা? তোমার কি মনে হয় ওই অনুভূতির কি নাম দেওয়া উচিত? মাহিন কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মাহিন আনমনেই বলে উঠল, ভালোবাসা। তখন আমি ওই অনুভূতির নাম দিব ভালোবাসা। মম তুমি ঠিক ধরেছ, মিনার জায়মাকে খুব ভালোবাসে। সেলিনা চৌধুরী বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তাহলে আমার বুঝানো সার্থক হল। এখন যদি বলি ওই সমস্ত অনুভূতিগুলো আমি তোমার মধ্যে দেখছি, তাহলে কি তুমি খুব অবাক হবে? আমার প্রতিটা কথা তুমি মেনে নিবে? মাহিন কিছুটা হকচকিয়ে গেল। মাহিন কিছুটা রেগে বলল, মম তোমার বুঝতে ভুল হচ্ছে। কোনো মেয়ের জন্য আমার মনে এরকম কোনো ফিলিংস হয় না। মিস চাঁদনির জন্য তো একদমই না। মায়ে ৩-৪ দিনের দেখায় কারো প্রতি ভালোবাসা জন্মায় না। সেলিনা চৌধুরী কিছুটা হেসে বলল, বেটা আমি কি কারো নাম মেনশন করেছি? আমি তো কোনো চাঁদনির কথা বলিনি। তোমার এমন কেন মনে হলো যে আমি চাঁদনির কথা বলেছি? জিজ্ঞাসু দৃষ্টিতে মাহিন নিজের কথায় নিজেই ফেঁসে গেল। সে মাথা চুলকাতে চুলকাতে দ্রুত প্রস্থান নিল। সে বুঝে গেছে এখানে আর 1 মিনিট থাকলে তার মম তাকে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দিবে। সেলিনা চৌধুরী খুব খুশি। না চাইতেও মাহিন অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তাকে। উনি বুঝে গেছে মাহিন চাঁদনির প্রেমে পড়েছে। অথচ উনার গম্ভীর ছেলেটা এখনো কিছুই বুঝল না। সেলিনা চৌধুরী এবার দুহাত ঝেড়ে বলল, যাক বাবা, এবার আমার শান্তি। আমার গম্ভীর ছেলেটার মাথায় ভালোবাসার পোকা ঢুকিয়ে দিয়েছি।
এখন সে রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেবে। তারপর আমার কথাগুলো ভালো করে মাথায় ঢুকাবে। কিছুক্ষণ পর তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে সব কথা উড়িয়ে দিবে। তবে কথাগুলোর লেশ কিন্তু তার মনে থেকেই যাবে। মাহিন রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। ট্রাউজার আর একটা নীল কালার শার্ট নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে লম্বা শাওয়ার নিয়ে বের হল। চুল থেকে টপটপ করে পানি পড়ছে। পুরো শরীরে বিন্দু বিন্দু জল। হাতে টাওয়ালটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো মাহিন। মুখটা মলিন হয়ে আছে তার। তার মোমের বলা প্রতিটা কথা তার মাথায় ভনভন করে ঘুরছে। আর মনে মনে বলছে, মম তো ভুল কিছু বলেনি। মোমের প্রতিটা কথা আমার সাথে নিদারুণভাবে মিলে যাচ্ছে। কোথাও কোনো ফাঁক ফোকর নেই। তাহলে কি মিস চাঁদনীকে আমি ভালোবাসি? নাক মুখ কুঁচকে মাহিন বলে উঠল, ছি ছি, এসব আমি কি ভাবছি? আমার মাথা পুরো গেছে। কারো অগোচরে তাকে নিয়ে অশালীন চিন্তা করা খুবই অন্যায়। মম বলেছিল মেয়েরা মায়া দিয়ে তৈরি। তাই হয়তো উনাকে দেখলে আমার মায়া হয়। এটা অবশ্য ভালোবাসার মায়া না, মানুষের প্রতি মানুষের মায়া। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মাহিন চৌধুরীর সাথে প্রেম ভালোবাসা কথাটা একদমই যায় না। সে খুব রাগী, অহংকারী আর দাম্ভিক একজন কঠোর মনের মানুষ, যার মনে কোনো মায়া নেই। খুবই পাষাণ সে। কেউ একজন তাকে বাধ্য করেছিল পাষাণ হতে। আবার কিছুক্ষণ পর বলে উঠল, তবে মিস চাঁদনী, আপনি আমার আশেপাশে থাকলে বুকের ওই অসহ্য ব্যথাটা আমাকে খুব যন্ত্রণা দেয়। আপনি আমার মনের অসুখটাকে 1000 গুণ বাড়িয়ে দেন। তাই আপনার থেকে আমার দূরে থাকতে হবে। অন্যদিকে চাঁদনীরা সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাই সবার মতো হাসি খুশিতে মজে আছে। চাঁদনীর আব্বু জামান আহমেদ ফরমাল ড্রেসে হঠাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, শোনো সবাই, আমাকে একদিনের জন্য ফ্রান্স যেতে হবে অফিসের কাজে। কাল সন্ধ্যার মধ্যে ফিরে আসব। আমার সাথে আয়মনকেও যেতে হব। এবার আয়মনের দিকে তাকিয়ে বলল, আয়ু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ফ্লাইটের সময় হয়ে গেছে। আয়মন কিছুটা অবাক হয়ে বলল, মামু, আজই যেতে হবে? কোম্পানির ম্যানেজার তো আমাকে বলেছিল 1 সপ্তাহ পর ফ্রান্সে গিয়ে ডিলটা ফাইনাল করতে হবে। জামান আহমেদ বলেছিল। বাট একটু আগেই মিজন আমাকে ইনফর্ম করল এখনই আমাদের ফ্রান্স যেতে হবে। তাড়াহুড়োতে তোমাকে বলতে ভুলে গেছি। তুমি আর কথা না বাড়িয়ে চটপট রেডি হয়ে নাও। আর হ্যাঁ, আগে অফিসের ইম্পর্টেন্ট ফাইলগুলি ব্যাগে গুছিয়ে নিবে। আমি গাড়িতে ওয়েট করছি। তাড়াতাড়ি চলে এসো। এ কথা বলেই উনি সামনে হাঁটা ধরল। চাঁদনী জামান আহমেদের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। তারপর উনাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, কাল আমি তোমাকে এয়ারপোর্ট থেকে ড্রপ করতে যাব। জামান আহমেদ চাঁদনীর মাথায় হাত বুলিয়ে বলল, ওকে প্রিন্সেস, তাই হবে। আয়মন এবার চাঁদনীকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, আমার মনে হয় তোর এফসিপিএস হলো একটা ডক্টরি ডিগ্রির নাম, এর কোর্সটা করে নেওয়া উচিত। মেডিসিন ডক্টর হতে হবে তোকে। তাই এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট তোর জন্য। কাল থেকে কোর্সটা স্টার্ট হবে। আমি মাহিনকে বলে দিব ওইখানে অ্যাডমিট হতে যা যা লাগে সব কমপ্লিট করে দিতে। আমি থাকলে হয়তো আমিই করতাম। এই কথা বলে আয়মন উপরে উঠে গেল।
চাঁদনি আইমনের যাওয়ার পথে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এই হাসিটা হলো ভাই বোনের মধ্যে লুকিয়ে থাকা হাজারো অব্যক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। মাহিন ব্যালকনিতে গিটার হাতে নিয়ে বসে আছে। তার ইচ্ছে করছে গলা ছেড়ে একটা গান গাইতে। গানের মাধ্যমে তার মন খারাপের যন্ত্রণাটা সুরের সাথে উড়িয়ে দিতে। কিন্তু সুর, তাল, লয় কিছুই তার গলা দিয়ে আসছে না। কোনো একটা অব্যক্ত যন্ত্রণা তার ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। গিটারের অগোছালো টুং ঠাং আওয়াজটা তাকে উগ্র করে তুলছে। কিছুতেই সে গুছিয়ে গিটারের তারগুলোকে সুরের ঝংকারে প্রাণবন্ত করতে পারছে না। বারবার শুধু চাঁদনির মুখটা ভেসে উঠছে। যতবারই মাহিন ভাবছে চাঁদনির থেকে দূরে থাকবে, ততবারই চাঁদনিকে দেখার নেশা তার মাথায় ঝেঁকে বসছে। ফোনের রিংটোনের আওয়াজে মাহিনের হুঁশ ফিরল। ফোনের দিকে তাকিয়ে কুঁচকে যাওয়া ভ্রুগুলো মুহূর্তেই প্রসারিত হয়ে গেল। মাহিন ফোনটা খপ করে তুলে নিল। সাথে সাথে ওই পাশ থেকে অজিত কণ্ঠে ভেসে আসল, শালা তোর BMW কারটা ফুলে ফুলে সাজিয়ে রাখো। কাল সন্ধ্যার ফ্লাইটেই বর্ষে হাজির হব প্রিয় মাতৃভূমিতে। মাহিন খুশিতে চিৎকার দিয়ে বলে উঠল, শুধু ফুলে ফুলে না, পুরো গাড়িটা রংধনুর রঙে রাঙিয়ে তুলব, শুধু বর মশাইয়ের আসার অপেক্ষা। তোর সাথে আমার অনেক কথা জমে আছে সাধু। সাদমান হাসি চেপে বলল, আরে শালা তোর কথা ছাড়, আমি আসছি আমার সানমুনকে বিয়ে করতে। তোর জমানো কথা শুনতে না। মাহিন মুচকি হেসে বলল, তোর চাপা হাসির আওয়াজ কিন্তু আমার কান পর্যন্ত পৌঁছে গেছে। শুধু সানমুন না, তুই আমার জন্য ও দেশে আসছিস। সাদমান, আমি জানতাম তুই ধরে ফেলবি। কখনো তোর সাথে ইয়ার্কি করে পারিনি, হাতে নাতে ধরে ফেলিস। মাহিন, এসব ছাড়। কাল সন্ধ্যায় কয়টার ফ্লাইটে আসবি? সাদমান, সন্ধ্যা 7টা। মাহিন, আঙ্কেল কি আসবে তোকে পিক করতে? সাদমান, না রে, ড্যাড সিক, তাই আসতে পারবে না। মাহিন, ওকে ব্যাপার না, আমি, নাদিম আর জারাফ তোকে পিক করে নিব। সাদমান, আচ্ছা এখন রাখছি, পরে তোকে কল করে নিব। মাহিন, ওকে দোস্ত। মাহিনের মুড এবার আপনা আপনি ভালো হয়ে গেল। খুশিতে তার নীলাভ চোখ দুটি আরো নীল হয়ে গেল। মাহিনের মুড ভালো করার জন্য বন্ধু নামক 3 অক্ষরের ম্যাজিক্যাল ওয়ার্ডটা খুব দরকার ছিল। বন্ধু হল মুড ভালো করার খুব চমৎকার একজন জাদুকর। মাহিন এবার গলা ছেড়ে গান ধরল। হাসতা রেহেতা হু তুঝসে মিলকার কিউ। আজকাল বাদলে বাদলে হে মেরে তেবার কিউ। আজকাল आंखें मेरे हर जगह ढूंढे तुझे बेवजह। ये मैं हूं या कोई और है मेरी तरह। कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ। मैं बारिश के बोली समझता नहीं था, हवा चे में यूं उलझता नहीं था। हे चीने मैं दिलो कहा थी मुझे है ये खबर। क्या हाल हुआ है ये मेरा। कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ। গানটা আমার পার্সোনালি খুব ফেভারিট। এতটুকু গেয়েই মাহিন গিটারটা হাত থেকে নিচে রাখল। গানটা এমনিতেই অনেক সুন্দর, তার উপর মাহিনের গলায় গানটা অসম্ভব সুন্দর লাগছিল। গানটার মাধ্যমে মাহিন তার মনের সব কথা উগরে দিল। গানটার প্রতিটা লাইনে লাইনে মাহিনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত ছিল।
চাঁদনির কথা মনে করেই মাহিন গানটা গেয়েছে। চাঁদনি তার খালামণির কোলে মাথা রেখে শুয়ে আছে। সাবরিনা আবরার, চাঁদনির বড় খালামণি, চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদনি এবার সাবরিনা আবরারকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা খালামণি, তুমি আর খালুজান প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলে তাই না? সাবরিনা আবরার মুখটা মলিন করে বলল, হ্যাঁ মা। চাঁদনি এবার কোল থেকে মাথা উঠিয়ে আহ্লাদি সুরে সাবরিনা আবরারকে বলে উঠল, ও খালামণি, প্রথম থেকে তোমার সব প্রেম কাহিনী আমাকে বলো না প্লিজ। অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছিলাম, বারবারই তুমি এড়িয়ে গেছো। বাড়ির কেউই কিছু বলতে চায় না তোমার ব্যাপারে। এমনকি নানুজান ও কখনো কিছু বলেনি। আমার খুব জানতে ইচ্ছে করে তোমার প্রেম কাহিনী, পালিয়ে যাওয়া, বিয়ে করা, তারপর নীর আর নূর ভাইয়ার জন্ম নেওয়া। নীর ভাইয়া কোথায় হয়েছে, নূর ভাইয়া কোথায় হয়েছে, এসব আমার শুনতে খুব মন চায়। তবে আমার মনে হয় নূর ভাইয়া হসপিটালে হয়েছে, তাই না খালামনি? সাবরিনা আবরার, আমার নূর হসপিটালে হয়েছিল। জানিস, আবার টুইন বেবি হওয়ার কথা ছিল, কিন্তু নূর হওয়ার পর তোর আঙ্কেল বলল আমার নাকি টুইন বেবি হয়নি, শুধু নূরই হয়েছে। মন খারাপ করে। চাঁদনি এবার ওয়েজিত হয়ে বলে উঠল, আঙ্কেল সিউর ছিল তো তোমার যে টুইন বেবি হয়নি? সাবরিনা আবরার, তোর আঙ্কেল তো তাই বলেছিল। তুই যেহেতু আজ সব শুনতে চাইছিস, আমি আজ আর চুপ থাকব না, তোকে সবটা বলবো। চাঁদনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগল, কারণ এর মাঝেই চাঁদনি তার রহস্য খুঁজবে। সাবরিনা আবরার সবটা বলতে শুরু করল। ভাই বোনদের মধ্যে আমি 2 নম্বর ছিলাম। সোহেল ভাইয়া মানে তোর বড় মামু আমার 3 বছরের বড় ছিল। বোনদের মধ্যে আমি বড় ছিলাম। আমার পরে তোর আম্মু, তারপর তোর ছোট খালামনি। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন হাবিব মানে তোর খালুজান অনার্স 2nd ইয়ারে ইংলিশ নিয়ে পড়ছিল। একদিন স্কুল থেকে আসার সময় রাস্তায় উনার সাথে আমার দেখা হয়। দুজন দুজনকে পছন্দ করে ফেলি। তারপর ফোন নাম্বার বদল হয়। প্রতিদিন আমাদের কথা হতো। আস্তে আস্তে আমি উনার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ি। এভাবে 2 বছর কেটে যায়। আমি তখন ইন্টার 2nd ইয়ারে ছিলাম, আর হাবিব অনার্স 4th ইয়ারে। ভালোই চলছিল আমাদের সম্পর্ক। তারপর হঠাৎ একদিন আমার বাবা আর বড় ভাইয়া আমার জন্য বিয়ে ঠিক করে ফেলে। আমাদের পরিবারে কিন্তু প্রেম ভালোবাসা এলাউড ছিল না। ফ্যামিলির পছন্দ মতো ছেলেকেই বিয়ে করতে হতো। আমি ওই দিন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমি হাবিবকে কল করি। হাবিব আমার কথা শুনে খুব ঘাবড়ে যায়, কারণ এখনো পর্যন্ত সে ঠিকঠাক একটা চাকরি পায়নি। কিভাবে আমার পরিবার থেকে আমাকে চেয়ে নিবে? তবে হাবিবদের পরিবার খুব উচ্চ মানের ছিল। ওরা চেয়েছিল হাবিব নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। হাবিব কোনো দিশা না পেয়ে আমাকে নিয়ে পালিয়ে যায়। ওই দিন আমি কলেজ থেকে পালিয়ে এসেছিলাম হাবিবের হাত ধরে। হাবিব আমাকে নিয়ে ওর বাড়িতে ওঠে। ওইদিকে আমাদের বাড়িতে তুল কালাম বেঁধে গিয়েছিল আমাকে কলেজে কোথাও না পেয়ে। আমার আর হাবিবের ব্যাপারে তোর মা সবটা জানত। তোর মা মুখ খুলে দেয়। সবাই বুঝে যায় আমি হাবিবের হাত ধরে পালিয়েছি। ওই দিনই ওরা আমাকে মন থেকে মুছে ফেলে। বলেই জোরে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। চাঁদনি জিজ্ঞাসু দৃষ্টিতে তার খালামণির দিকে তাকিয়ে বলল,
তারপর কি হয়েছে খালামণি? খালুজানের বাড়ির সবাই কি তোমাদের মেনে নিয়েছিল? সাবরিনা চৌধুরী হাবিবের পরিবারে শুধু ওর মা বাবা ছিল। হাবিব উনাদের একমাত্র সন্তান ছিল। সন্তান হারানোর ভয় উনারা বাধ্য হয়ে আমাদের মেনে নিয়েছিল। তবে উনারা খুব অখুশি ছিল আমাদের প্রতি, কারণ আমরা পালিয়ে এসেছিলাম। এতে উনাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছিল। তারপরও উনারা আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। বিয়ের 1 বছর পর আমার কোল আলো করে নীর জন্ম নেয়। নরমাল ডেলিভারি হয়েছিল আমার। বাড়ির সবাই খুব খুশি ছিল। আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নিচ্ছিল। নীর হওয়ার 2 বছর পর আমার শ্বশুর বাবা স্ট্রোক করে মারা যায়। খুব ভেঙে পড়েছিলাম আমরা সবাই। তবুও মানিয়ে নিচ্ছিলাম। আল্লাহ যখন ইচ্ছা তখনই তাদের বান্দাদের উঠিয়ে নেবে, এতে আমাদের কোনো অভিযোগ নেই। নীরের যখন 4 বছর তখন আমি আবার কনসিভ করি। আল্ট্রাসাউন্ড করানোর পর জানতে পারি আমার টুইন বেবি হবে। খুব এক্সাইটেড ছিলাম। আমার শাশুড়ি আম্মা আর হাবিব আমার চেয়েও বেশি এক্সাইটেড ছিল। চাঁদনি, তারপর কি হয়েছে খালামণি? প্লিজ তাড়াতাড়ি বলো। প্রবল আগ্রহ নিয়ে। সাবরিনা আবরার দেখতে দেখতে 9 মাস কেটে গেল। একদিন রাতে আমার খুব ব্যথা ওঠে। সবাই চেয়েছিল নরমাল ডেলিভারি করতে, কিন্তু হাবিব তাতে নারাজ ছিল। কারণ টুইন বেবি ছিল আমার পেটে। তাই আমার জন্য খুব বিপজ্জনক ছিল নরমাল ডেলিভারি। হাবিব আর দেরি না করে আমাকে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর্যন্ত সিজার রুমে ছিলাম। পুরো 2 ঘন্টাই আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। প্রায় 2 ঘন্টা পর যখন আমার হুঁশ আসে তখন আমার পাশে শুধু নূরকে দেখি। আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। খুব চিল্লাচিল্লিও করেছি। হাবিবকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম আমার আরেকটা বেবি কই। আমার তো টুইন বেবি হওয়ার কথা ছিল। হাবিব বারবারই আমাকে একই জবাব দিয়েছিল আমার নাকি টুইন বেবি হয়নি। আল্ট্রাসাউন্ড রিপোর্টটা ভুয়া ছিল। খুব কষ্ট হচ্ছিল তখন। প্রায় 9 মাস দুটো ফুটফুটে বাচ্চার অপেক্ষায় ছিলাম। আমার খুব শখ ছিল টুইন বেবির। আল্লাহ আশা দিয়ে ও আবার ফিরিয়ে নিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে সাবরিনা আবরারের প্রতিটা কথায় চাঁদনির খুব ঘটকা লাগছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট ভুয়া হতে পারে সেটা তার বিশ্বাস হচ্ছে না। তবে খালামণির কথা অনুযায়ী হসপিটালে যাওয়ার পর উনার কোনো হুঁশই ছিল না। এই সুযোগটাই হয়তো কেউ কাজে লাগিয়েছে। আমার বারবার মনে হচ্ছে খালুজান কিছু গোপন করেছে। খালুজানের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমারও মন বলছে খালামণির টুইন বেবি হয়েছিল, যার প্রমাণ আমি মি মাহিনকে দেখে পেয়েছি। খালামণির হসপিটালে যাওয়ার পর হতে যা যা ঘটেছে সবকিছুর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। সেই রহস্যের জট শুধু খালুজান আর মি মাহিনের মা বাবাই খুলতে পারবে। ঈশ্বর, আজ যদি খালুজান বেঁচে থাকত, তাহলে রহস্য সলভ করা কোনো ব্যাপারই ছিল না। রহস্যের জট খোলা এখন কিছুটা কঠিন হয়ে পড়বে। আমার একার পক্ষে সম্ভব না। আয়মন ভাইয়া, আসলে দুজনেই কোমর বেঁধে নেমে পড়ব। চাঁদনি তার ভাবনা থেকে বের হয়ে সাবরিনা আবরারের দিকে তাকালো। তার খালামণির অসহায় মুখটা দেখে চাঁদনির ভিতরটা ছ্যাঁতো করে উঠল। তার খালামণি খুবই অসহায়।
দুটো সন্তান একসাথে জন্ম দিয়েছে ঠিকই, তবে একটি সন্তানকে কাছে পেল, অন্য সন্তানকে চোখ দিয়ে পর্যন্ত দেখতে পারল না। আর এখন তো খালুজান আর নূরকে একসাথে একদিনে হারিয়েছে। ভাগ্যের কত নির্মম পরিহাস। চাঁদনি তার খালাম্নির চোখের পানিগুলো মুছে দিয়ে উনাকে জড়িয়ে ধরে বলল, খালাম্নি, তোমাকে আর কাঁদতে হবে না। তোমার এই ছোট মেয়েটা তোমাকে প্রমিস করছে সে তোমার নূরকে এনে দিবে। তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। তুম বাস দেখতে রেহে না। সাবরিনা আবরার একটুও অবাক হয়নি চাঁদনির কথায়। উনি ভেবেছে চাঁদনি উনাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। মৃত্যু মানুষ কখনো ফিরে আসতে পারে না। অলৌকিক চিন্তা ভাবনায় উনি বিশ্বাসী না। আয়মন এয়ারপোর্ট বসে আছে। প্লেনের জন্য ওয়েট করছে। হঠাৎ কি মনে করে আয়মন ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়েই মাহিনের নম্বরে ডায়াল করে। ফোন বাজার সাথে সাথেই মাহিন কলটা রিসিভ করে নেয়। মাহিন, কিরে কই ছিলি? সেই কখন থেকে তোকে কল করে যাচ্ছি, কিন্তু রিসিভ করার সাথে কোনো নাম নেই। ওয়েজিত হয়ে। আয়মন, আর বলিস না, একটু বিজি ছিলাম। এখন এয়ারপোর্ট বসে আছি। ফ্রান্স যেতে হচ্ছে অফিসের কাজে। মাহিন কিছুটা অবাক হয়ে বলল, হোয়াট? সারা বিকেল জুড়ে তো তোর সাথেই ছিলাম। কই একবার ও তো কিছু বললি না। এখন এয়ারপোর্ট এসে আমাকে জানাতে মন চাইল? আয়মন, আরে আমি ও জানতাম না। বাড়িতে আসার পর মামু বলল এখনই ফ্রান্স যেতে হবে। অনেক ইম্পর্টেন্ট একটা ডিল ফাইনাল করতে হবে। তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস। মাহিন, ওকে যা মাফ করলাম। তো কবে ফিরবি? আয়মন, কাল সন্ধ্যার ফ্লাইটেই ব্যাক করব। মাহিন খুশিতে মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, রিয়েলি? কাল সন্ধ্যার ফ্লাইটে তো সাদমান ও দেশে ফিরবে। আয়মন, শালা এই জন্যই তো তোকে এত খুশি খুশি লাগছে। আচ্ছা শুন, তোকে আমার একটা কাজ করতে হবে। মাহিন, কি কাজ? আয়মন, কাল থেকে এফবিপিএস এর কোর্সটা শুরু হবে। আমি চাচ্ছি ওই কোর্সে চাঁদকে অ্যাডমিট করতে। তুই যদি সবটা দেখে নিতিস। অ্যাকচুয়ালি দেশে থাকলে আমি সবটা সামলে নিতাম। মাহিন, তুই চিন্তা করিস না। আমি আছি কি করতে। আমি সবটা সামলে নিব। তুই তোর কাজে ফোকাস কর। হালকা হেসে আয়মন, আচ্ছা রাখছি। প্লেনে উঠার সময় হয়ে গেছে। মাহিন, নিজের যত্ন নিস। আল্লাহ হাফেজ। আয়মন, আল্লাহ হাফেজ। মাহিন ফোনটা রেখেই মন খারাপ করে ফেলল। মাহিন যত চায় চাঁদনির থেকে নিজেকে দূরে রাখতে, পরিস্থিতি তত বারই চাঁদনিকে তার কাছে ঠেলে দিচ্ছে। ওইদিকে চাঁদনি সারারাত ঘুমোয়নি। তার মাথায় শুধু সাবরিনা আবরারের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অনেক কিছুর হিসেব সে মিলাতে পারছে না। যতক্ষণ পর্যন্ত সে হিসাবগুলো মিলাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। ঘড়িতে সকাল ৮টা। ফোনের রিংটোনের আওয়াজে চাঁদনির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখে সকাল ৮টা অলরেডি বেজে গেছে। কাল সারা রাত টেনশন করতে করতে কখন যে খানিকটা চোখ লেগে গেছে সে বুঝতে পারেনি। আজ ফজরের নামাজটাও মিস হয়ে গেল। এসব ভাবতে ভাবতে প্রথম কলটা কেটে যায়। দ্বিতীয় কল আসার সাথে সাথে চাঁদনি ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়েই চাঁদনির চোখগুলো বড় বড় হয়ে যায়। মুখটা আপনা আপনি হা হয়ে যায়।
মনে হচ্ছে কোনো মৃত্যু ব্যক্তির কল এসেছে, যা পুরোপুরি অবাস্তব। চাঁদনি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে নেয়। রিসিভ করার সাথে সাথে ওই পাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসে, হাউ ডেয়ার ইউ। আপনার সাহস হয় কি করে কল করার সাথে সাথে আমার কল রিসিভ না করার? চাঁদনি একটা শুকনো ঢোক গিলে বলল, সরি স্যার, আমার ফোনটা কাল থেকে খুব ডিস্টার্ব দিচ্ছে, তাই রিসিভ করতে একটু লেট হয়ে গেছে। ডাহা মিছা কথা। মাহিন, ওকে আর সাফাই দিতে হবে না। সকাল সকাল আমার মুডটা নষ্ট করে দিল। চাঁদনি, আর আপনি সকাল সকাল আমার মাথাটা নষ্ট করে দিলেন। মুখ বাঁকা করে মাহিন কিছুটা রেগে গিয়ে বলল, এই চুপ, একদম চুপ। মুখের মধ্যে খই ফুটে। কিছু একটা বললেই শুরু হয়ে যায় পটর পটর। চাঁদনি, ওকে চুপ করলাম। কেন ফোন করেছেন ফতাফত বলে ফেলুন। ভাব নিয়ে। মাহিন মনে মনে বলল, ভাব দেখো, মনে হয় মহারানী ভিক্টোরিয়া। জও সব। মাহিন এবার জোরে বলে উঠল, আপনার সব ডক্টরি সার্টিফিকেট নিয়ে 9টার মধ্যে হসপিটালে চলে আসুন। চাঁদনি একটা শয়তানি হাসি দিয়ে বলল, গম্ভাটাকে একটু রাগানো যাক। গলাটাকে একটু ঠিক করে বলল, আয়মন ভাইয়া কাল আমাকে অলরেডি বলে দিয়েছে সবকিছু গুছিয়ে রাখতে। আর আমি ও লক্ষ্মী মেয়ের মতো সব গুছিয়ে নিয়েছি। আপনার আর কষ্ট করে ফোন করার দরকার ছিল না। ওহ, বুঝেছি, সকাল সকাল এই সুন্দরী চাঁদের সাথে আপনার কথা বলার খুব ইচ্ছে হয়েছে, তাই না? আরে এই জন্যই তো আপনি আয়মন ভাইয়ার থেকে আমার নাম্বারটা নিয়েছেন। বুঝি বুঝি, সবই বুঝি। সুন্দরী মেয়ে দেখলে সবারই লাইন মারতে মন চায়। হাসি চেপে মাহিনের চোখগুলো রাগে লাল হয়ে গেল, দাঁত কিরমির করে বলল, সুন্দরী মাই ফুট। আপনার চেয়ে আরও হাজার হাজার গুণ সুন্দরী মেয়ে এই মাহিনের পিছনে ঘুরঘুর করে। কিন্তু এই মাহিন চৌধুরী ওদের দিকে তাকানোর ও প্রয়োজন মনে করে না। আর আপনার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই। নেহাত আয়মনের কথা রাখতে আপনাকে হেল্প করতে রাজি হয়েছিলাম। না হয় আমার বয়ে গেছে আপনার মতো মেয়েকে ফোন করতে। মাহিনের কথাগুলো শুনে চাঁদনির মনটা খারাপ হয়ে গেছে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। দুষ্টুমি করতে গিয়ে যে এতগুলো কথা শুনতে হবে সে বুঝতে পারেনি। নূর হলে হয়তো এতগুলো কথা শোনাত না। উফ, আমি ও না, একটা পাগল। উনি নূর হতে যাবে কেন? উনি তো নূরের মতো, তবে নূর না। চাঁদনি কিছু না বলেই ফোনটা কেটে দিল। কিছু বলতে ইচ্ছে হচ্ছিল না তার। ফোনটা রেখে সে ওয়াশরুমে চলে গেল। ওইদিকে মাহিন চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে ধরল। চাঁদনি অলরেডি 2 মিনিট আগে কলটা কেটে দিয়েছে। মাহিন রাগে ফুঁসতে ফুঁসতে ফোনটা নিচে ছুঁড়ে মারল। তার প্রচণ্ড রাগ হচ্ছে চাঁদনি উপর। চাঁদনি কেন কিছু না বলেই ফোনটা কেটে দিল। চাঁদনির নীরবতা মাহিনকে খুব পোড়াচ্ছে। মাহিন তার চুলগুলো টানতে টানতে চোখ লাল করে বলল, কি দরকার ছিল মিস চাঁদনি আমাকে এভাবে রাগানোর? আমি তো আপনার সাথে ঠিকভাবেই কথা বলছিলাম। খুব অন্যায় করেছি কি আপনাকে কল করে? আপনার ভয়েসটা শুনতে খুব ইচ্ছে করছিল, সেই অপরাধেই আপনি আমাকে এতগুলো কথা শুনিয়েছেন। চুল থেকে হাত সরিয়ে নিজেকে শান্ত করে বলে উঠল, ওকে ফাইন। দরকার ছাড়া আমি আপনাকে আর কখনো ফোন করব না। এমনকি আপনার মুখটাও দেখব না। চাঁদনি আর কায়রা হসপিটালে এসে উপস্থিত। 9টা বাজতে চলল, অথচ মাহিনের সাথে কোনো খবর নেই। চাঁদনির ইচ্ছে করছে মাহিনকে একটা কল করে নিতে।
কিন্তু সকালের কথা মনে করে নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে দেয়। এভাবে অনেকক্ষণ হয়ে গেল মাহিনের সাথে দেখা নেই। চাঁদনি তার চেম্বারে বসে রোগী দেখছে, কিন্তু তার মনে শান্তি নেই। তার বারবার মনে হচ্ছে মাহিনের কিছু হয়েছে। চাঁদনি আর বসে থাকতে পারল না। মাহিনের নম্বরে কল করে বসল। ফোন বারবারই বন্ধ আসছে। চাঁদনি এবার ভীষণ ঘাবড়ে যায়। চাঁদনি চেম্বার থেকে বেরিয়ে যেই না রিসিপশনের দিকে হাঁটা ধরল তখনই হুট করে মাহিন সামনে এসে দাঁড়িয়ে যায়। মাহিনের অবস্থা দেখে চাঁদনির ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পারছে না সে এখনই মাহিনকে টাইট করে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। মাহিনের মাথায় ছোট একটা ব্যান্ডেজ, বাম হাতের কবজিতে ও ব্যান্ডেজ করা। দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। চাঁদনি কিছু বলতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। চাঁদনির ইচ্ছে করছে ব্যান্ডেজ করা জায়গাগুলোতে খুব যত্নে ঠোঁট ছুঁয়ে দিতে। মাহিন একদৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনির চোখে সে তার জন্য বিশাল সমুদ্র দেখছে, যেখানে শুধু পানি আর পানি। সেই পানির আড়ালে লুকিয়ে আছে ভালোবাসার অজস্র মণি মুক্ত। মাহিনের খুব ইচ্ছে করছে চাঁদনির ওই চোখের সমুদ্রে ডুব দিতে, কিন্তু সেটা সম্ভব না। একতরফা কোনো অনুভূতিই জায়েজ না। চাঁদনি নিচে তাকিয়ে চোখের পানিগুলো মুছে মাহিনের দিকে তাকিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, আপনার কপালে, হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? মাহিন তার দৃষ্টিকে সংযত করে বলল, আসার সময় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়। বেশি ক্ষতি হয়নি, শুধু কপাল আর হাতটা কেটেছে। চাঁদনির এখন ওই 5 বছর আগের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যে অ্যাক্সিডেন্টে সে তার হাজবেন্ড নূরকে হারিয়েছে। চাঁদনির চোখে এখন ঘোর আতঙ্ক দেখা যাচ্ছে। চাঁদনির খুব বলতে ইচ্ছে করছিল, এত কেয়ারলেস কেন আপনি? একটু সাবধানে গাড়ি চালালে কি হয়? প্লিজ আপনি সাবধানে গাড়ি চালাবেন। আমি আমার নূরের মতো আপনাকে হারাতে চাই না। এবার আমি সত্যিই নিঃস্ব হয়ে যাব। আমি আপনার মাঝে আমার নূরকে দেখতে পাই। আপনাকে নিয়ে শত জনম বাঁচতে চাই। হোক না সেটা একতরফা, তাতে কি? আমার বেঁচে থাকার জন্য আপনাকে বড্ড প্রয়োজন। মাহিন ঘড়ির দিকে তাকিয়ে চাঁদনিকে বলে উঠল, অহনো, অলরেডি 10টা বেজে গেছে মিস চাঁদনি, প্লিজ আর দেরি করবেন না। আপনার সব ডকুমেন্টস নিয়ে চলে আসুন, আমি গাড়িতে ওয়েট করছি। বলেই হাঁটা ধরল। চাঁদনি পিছন থেকে মাহিনকে বলে উঠে, আজ না গেলে হয় না? আপনার এই অবস্থা নিয়ে কোথাও যেতে হবে না। কাল আয়মন ভাইয়া এসে যা করার করবে। মাহিন কিছুটা রেগে বলল, সামান্য হাত আর কপাল কেটেছে, আহামরি কিছু হয়নি। আমার অবস্থা আমি বুঝে নিব। আপনাকে এত ভাবতে হবে না। তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো নিয়ে আসুন। চাঁদনি বুঝে গেছে কথা বাড়িয়ে আর লাভ নেই। মাহিন ও নূরের মতো ঘাড় তেরা, তাই সে উপরে হাঁটা ধরল ডকুমেন্টস আনার জন্য। কিছুক্ষণ পর চাঁদনি ডকুমেন্টস নিয়ে চলে আসল গাড়ির কাছে। মাহিন গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। চাঁদনি গাড়িতে বসে পড়ল। চাঁদনিকে দেখে মাহিন ও গাড়ি স্টার্ট করে দিল। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, তবে গোপনে দুইজনকে অনেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়েছে। কোচিং সেন্টারের সামনে এসে দুজনেই গাড়ি থেকে নেমে পড়ল। মাহিনের পিছু পিছু চাঁদনি হাঁটছে। ডক্টরস রুমে গিয়ে দুজনেই ঢুকে পড়ল। মাহিনকে দেখে সব ডক্টরসরা মাহিনের সাথে হাত মিলাল। দেখে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত।
বেশ কিছুক্ষণ কথাবার্তার পর চাঁদনিকে অ্যাডমিট করিয়ে মাহিন আর চাঁদনি রুম থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। দুজনকেই আবার হসপিটালে যেতে হবে। হসপিটালে হয়তো এতক্ষণে রোগীদের রোল পড়ে গেছে। মাহিন আনমনে গাড়ি ড্রাইভ করছে। চাঁদনি জানালার কাছ ঘেঁষে বসে আছে। তার খুব ইচ্ছে করছে জানালার বাইরে মুখ রেখে চোখ বন্ধ করে প্রকৃতিকে উপভোগ করতে। চুলগুলো বাতাসে উড়বে, চোখের পাপড়িগুলো হালকা বাতাসে নড়েচড়ে উঠবে। প্রকৃতিকে আনমনে ভাবতে ভাবতে এক অদ্ভুত ভালো লাগায় ঠোঁটগুলো প্রসারিত হয়ে উঠবে। ভাবতেই খুশিতে পশমগুলো কাটা দিয়ে উঠছে। যে ভাবা সে কাজ। চাঁদনি মুখটা জানালার বাহিরে রেখে চোখ দুটো বন্ধ করেছে মায়ে। ওমা কোথা থেকে কে এসে চাঁদনিকে একটানে বুকে নিয়ে নিল। হার্টবিটের অসহ্য আওয়াজে চাঁদনির কান দুটো ফালাফালা হয়ে যাচ্ছে। পারফিউমের স্মেলে চাঁদনির পুরো শরীর কাটা দিয়ে উঠল। সেই চেনা পারফিউম। যে পারফিউমের স্মেলে নূর 10 হাত দূরে থাকলেও চাঁদনি নূরের উপস্থিতি টের পেয়ে যেত। চাঁদনির আর বুঝতে বাকি রইল না কার বুকে সে ঠাঁই পেয়েছে। মাহিন এক হাতে ড্রাইভ করছে, আরেক হাতে চাঁদনিকে ধরে রেখেছে। বাম হাতের ব্যান্ডেজ করা জায়গাটায় অসহ্য পেইন হচ্ছে তার। তারপরে ও সে চাঁদনিকে টাইট করে ধরে রেখেছে। মাহিন এবার দাঁত গিজগিজ করে বলল, এই আপনার কি কোনো কমন সেন্স নেই? এভাবে কেউ জানালার বাহিরে মুখ দিয়ে রাখে? যদি ভুলবশত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়? চাঁদনি মাহিনের বুক থেকে উঠে মাহিনের চোখের দিকে তাকিয়ে বলল, আমার অ্যাক্সিডেন্ট হলে আপনার কি? আমি তো খুব বাজে একটা মেয়ে। আমাকে দেখলেই আপনার অসহ্য লাগে। আমার সাথে কথা বলতে ও আপনার রুচিতে বাধে। তাহলে এখন কেন আমাকে নিয়ে এত ভাবছেন? মাহিন চাঁদনিকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিয়ে বলে উঠল, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার দায়ভার কে নিবে? নিশ্চয়ই আমাকে নিতে হবে। আমি চাই না আপনার জন্য আইমনের সাথে আমার আবার মনোমালিন্য হোক। আপনার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাতে পারবো না। চাঁদনির বোঝা হয়ে গেছে মাহিনের মনে চাঁদনির জন্য কোনো জায়গা নেই। উড়োনাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে চাঁদনি সামনের দিকে তাকিয়ে আছে। আর মনে মনে আওড়াচ্ছে, যাক বাবা, আমাকে পছন্দ না করলে কি হবে? আমার কথা তো উনি একটু হলেও ভাবে। হোক না সেটা আয়মন ভাইয়ার অজুহাতে। এটাই বা কম কিসের? দয়া করে হলে ও তো উনি আজ আমাকে উনার বুকে ঠাঁই দিয়েছে। উনি ঠিক আমার নূরের মতো। নূর কখনো আমাকে জানালার বাহিরে মুখ রাখতে দিত না। ওরা দুজনেই এক। তবে ওদের ভাবনা চিন্তাগুলো আলাদা। একজন আমাকে ভালোবেসে বুকে টেনে নিত, আরেকজন আমাকে দয়া দেখিয়ে বুকে টেনে নিয়েছে। তাতে আমার কি? আমার তো শুধু বুকের ওই অংশটা চাই যে অংশে আমি শান্তিতে মাথা রেখে নিজেকে নিরাপদ মনে করি। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে ড্রাইভ করছে। চাঁদনির এই দিকে হুঁশ নেই। চাঁদনি নিজের একান্ত ভাবনা চিন্তা নিয়ে মগ্ন। মাহিন চাঁদনিকে দেখে মনে মনে বলতে লাগল, সরি চাঁদ পাখি, তোমাকে খুব হার্ট করে ফেলেছি। আমি আমার অনুভূতি তোমার কাছে প্রকাশ করতে চাই না। আমি আমার দুর্বলতা তোমাকে দেখাতে চাই না। আমি তোমার থেকে দূরে থাকতে চাই। তোমার জন্য আমি আমার বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। আয়মন আমাকে বিশ্বাস করে আমার হাতে তোমাকে ছেড়েছে। আমি আয়মনের দুর্বলতার সুযোগ নিতে পারি না। তাই আমার অনুভূতিগুলোকে চেপে রাখতে হবে। কিছুক্ষণ পরই গাড়ি এসে থামল হসপিটালের সামনে। চাঁদনি আগে গাড়ি থেমে নেমে গেল। মাহিনের দিকে তাকালো না পর্যন্ত। তাকিয়ে কি লাভ, উনি তো আমাকে সহ্যই করতে পারে না। মাহিন বুঝেছে চাঁদনির খুব রাগ হয়েছে, কিন্তু কিছু করার নেই।
বন্ধুত্বের কাছে তার হাত পা বাঁধা। মাহিন ও গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকে গেল। যে যার চেম্বারে রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়ল। বিকেল 5টা। মাহিনের রোগী দেখা শেষ। তাই সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তাছাড়া আজ সাদমানকে এয়ারপোর্ট থেকে ড্রপ করার তাড়া আছে তার। আজ সে চাঁদনির সাথে দেখা না করেই বেরিয়ে পড়ল। ওইদিকে চাঁদনির ও রোগী দেখা শেষ। চাঁদনি ও তার চেম্বার গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার ও আজ তাড়া আছে। আয়মন আর জামান আহমেদকে এয়ারপোর্ট থেকে পিক করতে হবে। সন্ধ্যা 6টা। চাঁদনি হোয়াইট কালার একটা গাউন পরে নিল। হালকা পাথরের কাজ আছে গাউনটাতে। চুলগুলো সোজা সিথি করে ছেড়ে দিল। চোখে ঠোঁটে কিছুই লাগায়নি সে। গত 5 বছর ধরে সে এভাবেই সেজে আসছে। এই সাজেই তাকে অপসরী লাগছে। কায়রা, জায়মা আর লাবিবা ও বায়না ধরে আছে চাঁদনির সাথে যাবে বলে। সাব্বির তো এক পায়ে রাজি কায়রাকে ওদের সাথে নিয়ে যেতে। ওদের মুখের দিকে তাকিয়ে চাঁদনি ও আর বারণ করতে পারল না। চাঁদনির মুখে সম্মতি পেয়ে সবাই সবার মতো রেডি হয়ে নিল। অন্যদিকে মাহিন আজ নীল কালার শার্ট পরেছে। শার্টের প্রথম বাটনটা খোলা। শার্টের হাতা ফোল্ড করা। আজ সে কালো প্যান্ট পরেছে। চুলগুলো জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। হাতে অ্যাশ কালারের ব্র্যান্ডেড ঘড়ি। ফেভারিট কালো চশমাটা চোখে দিয়ে সে নিচে হাঁটা ধরল। নাদিম আর জারাফ তাকে ফোন দিয়ে জ্বালিয়ে মারছে। তাই সে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। চাঁদনিরা ও অলরেডি গাড়িতে উঠে পড়েছে। সাব্বিরের পাশে কায়রা বসেছে। সাব্বির বাধ্য করেছে কায়রাকে ওর পাশে বসতে। কায়রা অনেকবার চেয়েছিল ব্যাক সিটে বসতে, কিন্তু সাব্বির ওকে ব্ল্যাকমেইল করে ওর পাশে বসিয়েছে। গতকাল রাতে কায়রা চুপি চুপি ফ্রিজ থেকে আইসক্রিম চুরি করে খেয়েছিল। সাব্বির তা দেখে নিয়েছিল। ব্যাস সেই থেকে ব্ল্যাকমেইল শুরু। কায়রা কিছু বলতে ও পারছে না, সহ্য ও করতে পারছে না। কায়রার অবস্থা দেখে সাব্বির তো মনে মনে বিরাট খুশি। চাঁদনি, জায়মা আর লাবিবা ব্যাক সিটে বসেছে। তিনজনই তিনজনের মাঝে বিভিন্ন কথা নিয়ে ব্যস্ত। কায়রা সাব্বিরের অত্যাচারে অতিষ্ঠ। কিছুক্ষণ পর পর সাব্বির কায়রার হাতে হাত রাখছে, আবার কিছুক্ষণ পা দিয়ে সুরসুরি দিচ্ছে। এভাবেই ওদের সময় কাটছে। প্রায় 40 মিনিট পর ওরা পৌঁছে যায় এয়ারপোর্টের সামনে। সবাই এক এক করে নেমে পড়ে। এয়ারপোর্টে ঢুকেই সবাই প্লেন ল্যান্ড করার অপেক্ষায় আছে। লাবিবা কিছুক্ষণ পর পর এদিক সেদিকে তাকাচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে সে আয়মনকে দেখার জন্য। তার চোখ এক জায়গায় স্থির নেই। চাঁদনি, জায়মা আর কায়রা নিজেদের মধ্যে অনেক কথা বলছে, কিন্তু লাবিবার সেদিকে খেয়াল নেই। তার চোখ শুধু প্রত্যাশিত মুখটাকে খুঁজছে। চাঁদনি বেশ কয়েকবার খেয়াল করেছে লাবিবা যে ওদের সাথে থেকেও নেই। তার মনে অন্য কিছু চলছে। তার বুঝতে বাকি রইল না লাবিবা কার অপেক্ষায় প্রহর গুনছে। চাঁদনি মনে মনে হেসে বলতে লাগল, লাবু তুই কিন্তু ঠিকই ভালোবাসার আগুনে দগ্ধ হচ্ছিস। শুধু চিৎকার দিয়ে প্রকাশ করতে পারছিস না। তোর ওই বুক ফাটা চিৎকারের অপেক্ষায় রইলাম। ওইদিকে মাহিন, নাদিম আর জারাফ মায়ে এয়ারপোর্টে ঢুকল। মাঝ রাস্তায় জ্যামে আটকে পড়েছিল তারা, তাই একটু লেট হয়ে গেছে। মাহিন, নাদিম আর জারাফ দৌড়ে এয়ারপোর্টের ভিতর ঢুকে পড়ল।
আর মায়ে 10 মিনিট পরই প্লেন ল্যান্ড করবে। এয়ারপোর্টের ভিতরে অনেক ভিড়। একজনের গায়ের সাথে আরেকজন লেগে যাচ্ছে। মনে হচ্ছে অগণিত পিঁপড়া দল বেঁধে খাবারের সন্ধানে নেমেছে, যেখানে কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। হুট করে মাহিনের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা 4টা মেয়ের দিকে, যেখানে সে অস্পষ্টভাবে চশমার নিচে দিয়ে একটা চেনা মুখ দেখতে পাচ্ছে। মাহিন তাড়াতাড়ি চশমাটা খুলে ফেলল। চশমাটা খুলেই মাহিন হা করে তাকিয়ে আছে চেনা মানুষটির দিকে। সেই চেনা মানুষটির চুলগুলো হালকা বাতাসে উড়ু উড়ু করছে, চোখগুলো বারবার বন্ধ হচ্ছে আর খুলছে, ঠোঁটগুলো কিছুক্ষণ পরপর নড়েচড়ে উঠছে। মাহিন মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই মানুষটির দিকে। সাদা রঙের গাউনে তাকে একটা জলজ্যান্ত সাদা পরী লাগছে। মানুষ কি আদৌ এত সুন্দর করে হাসতে পারে? তার হাসির ঝংকারে আমার পুরো হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই প্রথম আমি আমার চাঁদ পাখির ঠোঁটে এত মিষ্টি হাসি দেখছি। মেয়েটা আমাকে দিন দিন ওর প্রতি দুর্বল করে তুলছে। কি লাভ আমাকে এত দুর্বল করে? আমার বুকের অসুখটাকে আর না বাড়ালে হয় না? মাহিন বুকের বাপাশে হাত রেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। তার আশেপাশের মানুষগুলো তাকে একের পর এক ধাক্কা দিয়ে নিজেদের মতো করে হেঁটে যাচ্ছে। মাহিনের সেদিকে খেয়াল নেই। সে তার চাঁদ পাখিকে দেখতে ব্যস্ত। হঠাৎ কারোর চিৎকারের আওয়াজে মাহিনের ধ্যান ভাঙ্গে। মাহিন এবার বুক থেকে হাত সরিয়ে সামনে তাকিয়ে দেখে জারাফ আর নাদিম ওর দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই ভ্যাম্পায়ার হয়ে মাহিনের শরীরের সব রক্ত চুষে নিবে। মাহিন একটা শুকনো ঢোক গিলে ভাব নিয়ে বলল, কি হয়েছে? ভ্যাম্পায়ারের মতো হিংস্র রূপ নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? মাহিন এবার চশমাটা চোখে দিয়ে দুজনকে দুই সাইডে ধাক্কা দিয়ে চরম ভাব নিয়ে বলল, সাইড দে। এভাবে ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। পিছু পিছু চলে আয়, প্লেন ল্যান্ড করার সময় হয়ে গেছে। নাদিম আর জারাফ মুখে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে মাহিনের যাওয়ার পথে। জারাফ এবার নাদিমের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? ভাব নেওয়ার কথা ছিল আমাদের। মাঝখান থেকে ওই শালা ভাব নিয়ে চলে গেল। নাদিম কিছু না বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জারাফের দিকে। মাহিন একটু সামনে গিয়ে আবার পিছু ফিরে নাদিম আর জারাফকে উদ্দেশ্য করে বলল, এখানে কি কোনো রোমান্টিক সিন চলছে যে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? নাদিম আর জারাফ মাহিনের কথায় থতমত খেয়ে সামনে হাঁটা ধরল। মাহিন চাঁদনির পাশাপাশি এসে দাঁড়িয়েছে। এমন ভাব ধরে আছে মনে হয় যে সে চাঁদনিকে দেখেনি। মাহিনের দুপাশে নাদিম আর জারাফ দাঁড়িয়ে আছে। চাঁদনি এতক্ষণ আলাপে মগ্ন ছিল, তাই সে মাহিনের উপস্থিতি টের পায়নি। চাঁদনির নাকে হঠাৎ সেই চেনা পারফিউমের স্মেল ভেসে আসল। চাঁদনি এদিক সেদিকে তাকিয়ে স্মেলের উৎস খুঁজছে। আচমকা চাঁদনির চোখ আটকে গেল তার পাশে দাঁড়িয়ে থাকা মাহিনের দিকে। তার চোখগুলো খুব শান্ত হয়ে গেল। তার পুরো শরীর নিথর হয়ে গিয়েছে। মনে হচ্ছে তার প্রাণ পাখিটা উড়াল দিয়ে গাছে আটকে আছে। মাহিনকে আজ চোখ ধাঁধানো সুন্দর লাগছে। নীল কালার শার্টটা তার ফর্সা শরীরকে আরও উজ্জ্বল করে দিচ্ছে। নীলাভ চোখগুলো সে চশমা দিয়ে ঢেকে রেখেছে। মাহিনের লাল ঠোঁটগুলো দেখে চাঁদনির খুব লোভ হচ্ছে। ইচ্ছে করছে ঠোঁটগুলোতে একটা ডিপ কিস করে দিতে। চাঁদনি এবার মনে মনেই লজ্জা পেতে শুরু করল। লজ্জায় সে মুখটা নুইয়ে রেখেছে। চাঁদনির মনে এবার প্রশ্ন জাগল, মাহিন কেন এয়ারপোর্ট এসেছে? আয়মন ভাইয়াকে পিক করতে নাকি আফতাব আঙ্কেলকে? তবে আফতাব আঙ্কেলের তো আরও 10 দিন পর আসার কথা। আর আয়মন ভাইয়াকে পিক করতে আসলে তো আয়মন ভাইয়া আমাকে নিজেই উনার কথা বলতো। তবে উনি কাকে রিসিভ করতে এসেছে?
মাহিন আর চোখে চাঁদনিকে দেখছে। মাহিনের মনেও একই প্রশ্ন, চাঁদনি কেন এয়ারপোর্ট আসল? মাহিন কিছুটা ভেবে বলল, নিশ্চয়ই আয়মনকে রিসিভ করতে এসেছে। প্লেন ল্যান্ড করেছে মায়ে। চারপাশে মানুষের শোরগোল আরও বেড়ে গেল। আপন মানুষদের কাছে পাওয়ার অপেক্ষার অবসান ঘটল। এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে আসলে বোঝা যায় আপন মানুষদের কাছে পাওয়ার আকুতি কতটা তীব্র। সেই তীব্র আকুতিতে লুকিয়ে থাকে অজস্র ভালোবাসা, রাগ, অভিমান, আত্মত্যাগ, দূরত্ব। প্রিয় মানুষদের সান্নিধ্যেই সেই আকুতি মিলিয়ে ঠোঁট দুটোকে প্রসারিত করে তোলে, যার ফল হয় একটা মিষ্টি হাসি। মাহিন বারবার এদিক সেদিকে তাকিয়ে সাদমানকে খুঁজছে, কিন্তু সাদমানকে কোথাও দেখা যাচ্ছে না। মাহিন দুচোখে প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে সামনের দিকে। প্রায় 2 মিনিট পর তার চোখে ভেসে উঠল সাদমানের মুখটা। সাদমান চুল ঠিক করতে করতে হাতে একটা বড় ট্রলি নিয়ে সামনে এগিয়ে আসছে। সাদমানকে ও কম সুন্দর লাগছে না। মেরুন কালার শার্ট, কালো প্যান্ট, এলোমেলো চুল, চোখে হালকা নীল কালারের চশমা, সব মিলিয়ে মুগ্ধ হওয়ার মতো। মাহিন দৌড়ে গিয়ে সাদমানকে আষ্টেপৃষ্টি জড়িয়ে ধরল, সাথে জারাফ আর নাদিমও। ওইদিকে চাঁদনি, লাবিবা, জায়মা, কায়রা, সাব্বির সবাই একসাথে জামান আহমেদ আর আয়মনকে খুঁজে যাচ্ছে, কিন্তু ওদের সাথে দেখা নেই। প্রায় 5 মিনিট পর আয়মন আর জামান আহমেদকে দেখা গেল। চাঁদনি দৌড়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর চাঁদনি ওদের ছাড়ল। আয়মন একদৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবার দিকে। মনে হচ্ছে সে অনেক বছর লাবিবাকে দেখেনি। আয়মনের চোখের ঝাঝালো তেজ দেখে লাবিবার সাহস হল না সেই ভেজে নিজেকে ঝলসে দিতে। লাবিবা কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে রাখল। জামান আহমেদ চাঁদনিকে ছেড়ে সামনে হাঁটা ধরে। উনার শরীর খুব উইক লাগছে, তাই উনি সাব্বির, জায়মা আর কায়রাকে নিয়ে গাড়ি করে বাড়ি চলে গেল। চাঁদনি, লাবিবা আর আয়মন পরে ক্যাব বুক করে চলে যাবে। মাহিন আর সাদমান দুজন দুজনকে ছাড়ছেই না, সুপার গ্লুয়ের মতো লেগে আছে। মাহিন অনেকক্ষণ পর সাদমানকে ছাড়ে। ছাড়া পেয়ে সাদমান মাহিনের কাঁধে হাত ঝুলিয়ে দেয়। সাদমান সামনে হাঁটছে আর মাহিনকে উদ্দেশ্য করে বলছে, বুঝলি মাহিন, সুদর্শন ফ্রেন্ড থাকলেই জ্বালা। যেমন আমি জ্বলছি। আমার তো এবার ভয় লাগছে সানমুন না আবার তোর প্রেমে পড়ে যায়। চোখ মেরে। মাহিন, শালা চুপ থাক। তোর যেহেতু আমাকে নিয়ে এতই জ্বালা, তাহলে তোর সানমুনের সামনে আমি কখনো যাব না। সাদমান এবার মাহিনের পেটে আসতে একটা ঘুষি দিয়ে বলে, মজা করেছি। সিরিয়াসলি নেয়ার কিছু হয়নি। ওর মনে যদি আমার জন্য কোনো জায়গা থাকে, তাহলে পৃথিবীর হাজার সুদর্শন পুরুষও যদি ওর সামনে থাকে, সবার মাঝখান থেকে সে আমাকেই বেছে নিবে। মাহিন এবার সাদমানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা সানমুনের মনে তোর জন্য আদৌ জায়গা আছে তো? সাদমান থমকে গেল মাহিনের কথায়। সে আসলেই জানে না সে যাকে নিয়ে কল্পনার জগৎ সাজিয়ে নিয়েছে, সেই কল্পনার রানীর মনে তার জন্য কোনো জায়গা আছে কিনা। মাহিন অবাক হয়ে তাকিয়ে আছে সাদমানের দিকে। সাদমানের চোখে মুখে ভয় স্পষ্ট, তবে সেটা শয়ও বা ভয়ঙ্কর কোনো জন্তু জানোয়ারের ভয় না। সে ভয়টা হচ্ছে ভালোবাসার মানুষকে হারানোর ভয়, যে ভয় পৃথিবীর সব ভয়কে হার মানায়। মাহিন কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে নাদিম আর জারাফ এসে সাদমান আর মাহিনের কাঁধে হাত দিয়ে সামনে হাঁটা ধরে। সাদমান নিজেকে শান্ত করে সেও তাদের কাঁধে হাত ঝুলিয়ে দেয়। সাদমানকে শান্ত দেখে মাহিন ও নিজেকে কন্ট্রোল করে ফেলে। চারজনই চারজনের কাঁধে হাত রেখে হেলেদুলে সামনের দিকে হাঁটছে।
ওইদিকে আয়মন চাঁদনির কাঁধে হাত দিয়ে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। চাঁদনির পাশে লাবিবা। লাবিবা ও ওদের সাথে তাল মিলিয়ে হাসছে আর কথা বলছে। মাহিনরা ও এগিয়ে আসছে। চাঁদনিরা ও এগিয়ে আছে। কারো দৃষ্টিই সামনের দিকে নেই। সবাই নিজেদের কথা বার্তা নিয়ে ব্যস্ত। চাঁদনিরা মাহিনদের ক্রস করতে গিয়েই খেল এক ধাক্কা। পরিস্থিতি বুঝার আগেই চাঁদনি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে নিলেই কেউ তাকে আষ্টেপৃষ্ঠে ধরে ফেলে। চাঁদনি বুঝতে পেরেছে সে কোনো পুরুষের বুকে ঠাঁই পেয়েছে। সে ওই মানুষটির শার্ট চেপে ধরেছে। পিট পিট করে চোখ খোলার সাথে সাথেই চাঁদনি 440 ভোল্টের ঝটকা খেল। কারণ সে তার চোখের সামনে সাদমানকে দেখছে। সাদমানের শার্ট করে ধরে রেখেছে সে। সাদমান দু চোখ ভরে চাঁদনিকে দেখছে। সাদমানের প্রতীক্ষিত চোখগুলোতে পানি চিকচিক করছে। প্রত্যাশিত জিনিসটা না চাইতেন হাতের কাছে পেয়ে গেলে হয়তো চোখের কোণে সুখের বৃষ্টি আসাটা স্বাভাবিক। ওইদিকে মাহিন রাগে গিজগিজ করছে, সে পারছে না সাদমান আর চাঁদনিকে এক টান দিয়ে সরিয়ে ফেলতে। তার বেশি রাগ হচ্ছে চাঁদনির উপর। সবসময় তো সে মাহিনের সাথেই ধাক্কা খায়, আজ কেন সে মাহিনকে রেখে সাদমানের সাথে ধাক্কা খেল? আমি সবসময় খোটা দেই বলেই হয়তো উনি ইচ্ছা করে সাদমানের সাথে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়েছিস ভালো কথা, কিন্তু এভাবে সুপার গ্লুয়ের মতো চিপকে আছিস কেন? চাঁদনি এবার সাদমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উড়োনাটা ঠিক করে নিল। আয়মন তাড়াতাড়ি করে চাঁদনিকে নিজের কাছে টেনে নিল। লাবিবা এসে চাঁদনির পাশে দাঁড়িয়ে পড়ল। আয়মন মাহিনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই সাদমান চাঁদনির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি এয়ারপোর্টে কি করছেন? চাঁদনি সাদমানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? উপস্থিত সবাই অবাক হয়ে আছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা দুজন দুজনকে খুব ভালো করে চিনে। সাদমান এক গাল হেসে বলল, দেশে চলে আসলাম। বিদেশে আর কত? এবার না হয় নিজের দেশে এসে আপন মানুষদের সেবা করলাম। চাঁদনি সাদমানের কথায় খুব খুশি হয়ে বলল, খুব ভালো ডিসিশন। আমি আমার ভাইয়াকে রিসিভ করতে এয়ারপোর্ট আসলাম। চাঁদনির হাসি দেখে মাহিন তেলে বেগুনে জ্বলছে। কি দরকার পর পুরুষের সাথে এভাবে হেসে হেসে কথা বলার? এর চেয়ে বড় কথা, চাঁদ পাখি সাদমানকে কিভাবে চিনে? আয়মন এবার ওদের কথার মাঝখানে বলে উঠল, তোমরা দুজন কি দুজনকে চিনো? চাঁদনি আর সাদমান একসাথে বলে উঠল, আমরা আমেরিকায় একই হসপিটালে কাজ করেছি। মাহিন যেন এবার আকাশ থেকে পড়ল। ওর মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। কোনো একটা আগাম ঝড়ের পূর্বাভাস পাচ্ছে সে। চাঁদনির চোখ এবার মাহিনের উপর পড়ল। মাহিনকে কেমন মনমরা লাগছে। মাহিনের বিষণ্ণ মুখটা দেখে চাঁদনির বুকটা ধক করে উঠল। মাহিন নিজেকে কন্ট্রোল করে সাদমানের কাঁধে হাত রেখে আয়মনকে টান দিয়ে ওদের কাছে নিয়ে আসল। মাহিন এবার আয়মনের কাঁধে ও হাত ঝুলিয়ে দিল। মাহিন সাদমানের দিকে তাকিয়ে বলল, আমি তোকে বলেছিলাম না আমার একটা নতুন বেস্ট ফ্রেন্ড হয়েছে, এই সে বেস্ট ফ্রেন্ড আয়মন। অবশ্য ওর আরেকটা পরিচয় আছে, ও তোর কলিগ চাঁদনির ফুফাতো ভাই। সাদমান এবার আয়মনের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে বলল, তাহলে এবার থেকে আয়মন ও আমার বেস্ট ফ্রেন্ড। খুব ভালো হলো আমার জন্য। চাঁদনি এখানে আর 1 মিনিটও দাঁড়াল না। তার খুব কষ্ট হচ্ছে মাহিনকে দেখে। মাহিনকে এত কাছে পেয়ে ও সে ছুঁয়ে দেখতে পারছে না। মাহিনকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা তাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। চাঁদনি লাবিবাকে সাথে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। চাঁদনির এই অদ্ভুত ব্যবহারে আয়মন বুঝে গেছে মাহিনকে এত কাছ থেকে দেখে ও না ছুঁতে পারার কষ্ট চাঁদনিকে আঁকড়ে ধরেছে।
আয়মন আর কথা না বাড়িয়ে মাহিন আর সাদমানের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। মাহিন আর সাদমান তাকিয়ে আছে চাঁদনির যাওয়ার পথে। দুজনের মনেই আজ একই মানুষের বিচরণ। সাদমান খুব খুশি। তার চোখে মুখে হাজারো খুশি দোল খাচ্ছে। মাহিন এই খুশির কারণ খুঁজে পাচ্ছে না। তবে তার মনে হচ্ছে কারণটা খুঁজতে গেলে তাকে ভীষণভাবে ভাঙতে হবে। সাদমান একরাশ হাসি নিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, কোনো খাটাখাটনি ছাড়াই আমি আমার কল্পনার রানীর খোঁজ পেয়ে গেলাম। হোয়াট অ্যা লাকি ইয়ার! আমি এত ভাগ্যবান আগে জানতাম না। সাদমানের এমন কথায় কোনো একটা অজানা ভয় মাহিনের বুকটা ধকধক করে কাঁপছে। কথা বলার সাহস পাচ্ছে না। তার নীলাভ চোখ দুটো লাল হয়ে যাচ্ছে। সাদমান মাহিনের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আমি আজ অনেক খুশি মাহিন। আমি আমার সানমুনকে পেয়ে গেছি। মাহিনের মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ল। চোখে পানি চিকচিক করছে। পানিগুলো এখনই দল বেঁধে গড়িয়ে পড়বে। তার ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার ভিতরটাকে কেউ ধারালো ছুরি দিয়ে এক নাগারে আঘাত করেই যাচ্ছে। সাদমান এবার মাহিনকে ঝাঁকিয়ে বলল, কিরে? কি হয়েছে তোর? খুশি হসনি তুই? মাহিন একদৃষ্টিতে তাকিয়ে আছে সাদমানের দিকে। কথাগুলো তার গলায় সাপের মতো পেঁচিয়ে আছে। কিছুতেই মুখ দিয়ে বের হচ্ছে না। মাহিন পরিস্থিতি সামলানোর জন্য সাদমানের পিঠে হাত দিয়ে সামনে হাঁটা ধরল। এয়ারপোর্ট থেকে বের হয়ে মাহিন সাদমানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। নাদিম আর যারা ফাগা মাথা না বুঝে ওদের পিছু পিছু চলে এলো। মাহিন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। তার মনের ভিতর হাজারো চাপা কষ্ট, যন্ত্রণা দলা পেকে আছে। কান্নাগুলো মনের ভিতর বরফ হয়ে জমে আছে। চিৎকার করে কান্না করলে হয়তো ভিতরের বরফগুলো গলে চোখ দিয়ে অশ্রু হয়ে বের হবে। নীরবতা হলো সবচেয়ে বড় কান্না। যে কান্নাটা প্রকাশ পায় না কিন্তু ভিতরটাকে অসাড় করে তোলে। সাদমান জানালার দিকে তাকিয়ে থুতনিতে হাত রেখে রাতের প্রকৃতি দেখছে। মুখে কিছুটা মুচকি হাসি লেগে আছে। দেখেই বোঝা যাচ্ছে সে তার কল্পনার রানীকে মনে মনে নিখুঁতভাবে অনুভব করছে। ব্যাক সিটে বসে নাদিম আর জারাফ ওদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে মগ্ন। মাহিনের এই প্রথম সাদমানকে দেখে খুব হিংসে হচ্ছে। ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পরই সাদমানের বাড়ি চলে এলো। সাদমান গাড়ি থেকে নেমে মাহিনকে অনেক রিকোয়েস্ট করেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু মাহিন বারবার না করে গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর নাদিম আর জারাফ ওদের বাড়ির সামনে নেমে গেল। মাহিন গন্তব্যহীন হয়ে এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছে। মনে হচ্ছে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছে। মাহিন একটা ল্যাকের সামনে গিয়ে গাড়িটা থামাল। গাড়ি থেকে নেমে সে ল্যাকের সামনে দাঁড়াল। ল্যাকের পানিগুলো রাতের স্নিগ্ধ বাতাসে থই থই করছে। কিছুক্ষণ পর পর স্রোত এসে ভাসিয়ে দিয়ে যাচ্ছে পানিগুলোকে। এক জায়গায় স্থির থাকতে দিচ্ছে না। মাহিনের মনে ও আজ স্রোত বইছে। সেই স্রোত মাহিনের মনকে ভাসিয়ে দিচ্ছে। স্থির রাখতে পারছে না সে নিজেকে। মাহিন আর সহ্য করতে না পেরে বুক ফাটা চিৎকার দিয়ে বলে উঠল, কেন আমার সাথে বারবার এমন হয়? আমাকে কেন বারবার নিরাশ হতে হয়? কি অপরাধ আমার? আমি কাউকে ভালোবাসতে গেলেই সে আমার থেকে দূরে সরে যায়। হ্যাঁ, চাঁদ পাখি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কয়েকদিনে আমি তোমার প্রতি বড্ড দুর্বল হয়ে পড়েছি। এতদিন আমার জানা ছিল না আমি যে তোমাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছি।
আজ সাদমানের কারণে জানতে পারলাম আমার ভালোবাসা কতটা প্রখর। এতদিন আয়মনকে হারানোর ভয় আমি নিজেকে দমিয়ে রেখেছি। আজ তো সাদমান ও চলে আসল আমাদের মাঝে। কি করব আমি চাঁদ পাখি? আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে। বারবার মনে হচ্ছে তোমার সাথে নিয়ে আসা আলোটাটুকু তুমি ছিনিয়ে নিয়েছ। তুমিও হয়তো সাদমানকে ভালোবাসো। সাদমান এত ভালো ছেলে, ওকে ভালো না বেসে থাকা যায় না। ওর সাথে একদিন থাকলে যে কোনো মেয়ে ওর প্রেমে পড়ে যাবে। আর তুমি তো ওর সাথে পুরো 3 বছর ছিলে। হয়তো তুমি ওকে ভালোবেসে ফেলেছ। আমার বুকটা খুব ব্যথা করছে চাঁদ পাখি। মনে হচ্ছে আমার বুকটাতে কেউ ভারী পাথর রেখে দিয়েছে। আমি সেই পাথরটা সরাতেও পারছি না, তার ভারটাও সহ্য করতে পারছি না। উভয় সংকটে পড়েছি। মাহিন 2 পা ভাঁজ করে নিচে বসে পড়ল। তার চোখগুলো টগবগে লাল হয়ে আছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে মাহিনের হুঁশ আসে। কাঁপা কাঁপা হাতে সে ফোনটা পকেট থেকে বের করল। চোখ ভর্তি নোনাজলে সবকিছু তার কাছে ঝাপসা ঝাপসা লাগছে। ডান হাতে ফোনটা রেখে সে বাম হাতে চোখের পানিগুলো মুছে নিল। সাধু লিখাটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে। গলার আওয়াজ ঠিক করে সে কলটা রিসিভ করে। ওই পাশ থেকে জোরে হাসতে হাসতে সাদমান ওয়েজিদ কণ্ঠে বলল, দোস্ত, আমার মনে হয় সানমুন ও আমাকে পছন্দ করে। আমি একবার বলাতেই সে রাজি হয়ে গেছে কাল আমার সাথে দেখা করতে। কাল আমি ওকে আমার মনের লুকানো যত কথা আছে সব বলে দিব। সাদমানের কথা শুনে মাহিন আরও ভেঙে পড়ল। সে পারছে না এখনই নিজেকে শেষ করে দিতে। তার বাঁচার আশা নিভু নিভু করছে। মাহিনের কোনো রেসপন্স না পেয়ে সাদমান কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে উঠে, কি রে, তুই কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস তো? মাহিন তার গলার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করে বলে উঠল, বাহ, খুব ভালো খবর তো। সাদমান আবার হাসি দিয়ে বলল, শুধু ভালো না, সুপার ভালো। আমি আমেরিকা থেকে ওর জন্য একটা ডায়মন্ড রিং এনেছি। কাল এই রিংটা দিয়েই ওকে আমি আমার মনের কথা জানাব। মাহিন করুণ কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আমি এখন রাখছি। একটা বড় অপারেশন নিয়ে ভিডিও কনফারেন্স আছে। সাদমান সাথে সাথে বলে উঠল, কাল তুই ও আমার সাথে যাবি। বিকেল 5টায় তুই মধুমতি ল্যাকের সামনে চলে আসবি। মাহিন কান্না চেপে বলে উঠল, আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। সাদমান রাগী কণ্ঠে বলে উঠল, কাবাব মাই ফুট। জীবনের প্রতিটা পদক্ষেপে তুই আমার পাশে ছিলি। কাল ও থাকবি। ব্যাস, আর কোনো কথা না। বলেই কলটা কেটে দিল। মাহিনের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে আবার চিৎকার দিয়ে বলল, চাঁদ পাখি, তাহলে সত্যিই তুমি সাদমানকে ভালোবাসো? আমি ফোন দিল তো উল্টা পাল্টা কথা বলে ফোনটা কেটে দিতে। আর সাদমানের বেলায় দেখা করতেও রাজি হয়ে গেলে? ওকে ফাইন, কাল আমি সাদমানের সাথে যাব। তোমার মুখ থেকেই তোমার মনের কথা শুনব। আর কালই আমি এই শহর ছেড়ে তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য দূরে সরে যাব। আমার টিকিটিও তুমি খুঁজে পাবে না। মাহিন এবার বসা থেকে উঠে পড়ে 2 হাত দিয়ে চোখের পানিগুলো মুছে গাড়ির দিকে হাঁটা ধরে। ওইদিকে আয়মন আর চাঁদনি মুখোমুখি বসে আছে। চাঁদনি তার খালামণির সব কথা আয়মনকে বলে দিল। আয়মন কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, এখন আমাদের মিশন হচ্ছে মাহিনের মোমের থেকে সবটা জানা। তবে উনার পেট থেকে সহজে কোনো কথা বের করা যাবে না, কারণ উনি খুবই বুদ্ধিমতী আর চালাক একজন মহিলা। আমাদের একটা পাকাপোক্ত প্ল্যান করতে হবে।
চাঁদনি কিছুটা ভেবে আয়মনকে বলে উঠল, ভাইয়া আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আয়মন এক ভ্রু উঁচু করে বলল, তাড়াতাড়ি বলে ফেল। চাঁদনি খুব সিরিয়াস হয়ে বলতে লাগল, খালামণির কথা অনুযায়ী নূর আর মাহিন যমজ ভাই। আর এই খবরটা শুধু খালুজান আর মাহিনের মম ড্যাড জানে। এর মাঝে বিরাট কোনো গোপন কাহিনী আছে, যেটা সবাইকে বলা যায় না, নিজের মধ্যেই রাখতে হয়। ধর যখন আমরা কোনো গোপন কথা কাউকে শেয়ার করতে পারি না, তখন আমরা নিজের মনকে হালকা করার জন্য কোনো একটা পথ বেছে নেই। ওইখানে আমরা আমাদের মনের সব জমানো কথা উগরে দেই। সেই পথটা আমাদের কাছে সেফ মনে হয়। তখন মনের কষ্টটা ও হালকা হয়, আবার তৃতীয় কোনো ব্যক্তির জানার অবকাশও থাকে না। আমার মনে হয় আমাদের ওই পথে যাওয়া উচিত। আয়মন কৌতূহল নিয়ে চাঁদনিকে বলল, সেই পথটা কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চাঁদনি হঠাৎ বলে উঠল, ডায়েরি। আজ আমাদের মিশন হচ্ছে মাহিনদের বাড়িতে গুপ্ত গোয়েন্দা হয়ে চিরুনি তল্লাশি দেওয়া। আয়মন একটা মুচকি হাসি দিয়ে বলে উঠল, বাহ, তোর মাথায় তো প্রচুর বুদ্ধি। তাহলে তাই হোক, আজ আমাদের মিশন হচ্ছে গুপ্ত ডায়েরি মিশন। ওইদিকে সেলিনা চৌধুরী আর মিনার পুরো বাড়িতে পায়চারি করছে। সেলিনা চৌধুরী কিছুক্ষণ পরপর হাতে থাকা ফোনটা কানে দিচ্ছে আর হতাশ হয়ে ফোনটা কান থেকে নামাচ্ছে। তার চোখে মুখে অস্থিরতা। মিনার কিছুক্ষণ পরপর বাড়ির মেইন গেইটে উকি দিচ্ছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা দুজনই কারো আশায় পথ চেয়ে আছে। অপেক্ষা জিনিসটা বড্ড খারাপ। তীব্র আশার চরম পর্যায়ে অপেক্ষার অবস্থান। কিছুক্ষণ পর বাড়ির মেইন গেট থেকে গাড়ির আওয়াজ ভেসে আসে। সেলিনা চৌধুরী এক ছুটে বাড়ির মেইন গেইটে চলে যায়। মিনার ও পিছু পিছু দৌড়াতে থাকে। মাহিন গাড়ি থেকে হেলেদুলে নামছে। তার চোখগুলো আগুনের শিখার মতো লাল হয়ে আছে। সেলিনা চৌধুরী মাহিনকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। উনি বুঝে গেছে উনার ছেলে ড্রিঙ্ক করেছে। সেলিনা চৌধুরী সাহস পাচ্ছে না মাহিনের দিকে এগিয়ে যাওয়ার। মিনার সেলিনা চৌধুরীকে এইভাবে নির্লিপ্ততা ভঙ্গিতে মাহিনের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়। মিনারের হিসাব অনুযায়ী তার মোমের এখন মাহিনের কাছে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করা উচিত। কিন্তু না, এরকম তো হচ্ছে না। হচ্ছে পুরো উল্টোটা। মাহিন গাড়ির সাথে ড্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটার শক্তি নেই তার। ঢুলু ঢুলু চোখে সে তার মোমের দিকে তাকিয়ে আছে। শার্টের প্রথম দুটো বাটন খুলে আছে। পুরো শরীরে বমি আসার মতো একটা উগ্র গন্ধ। মিনার সামনে এগিয়ে এসে সে ও তোবদা লেগে গেল। চোখের সামনে যেটা দেখছে সেটা তার বিশ্বাস হচ্ছে না। মাহিন গাড়িতে ড্যাশ দিয়ে ঢুলছে। তার পুরো গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কন্ট্রোল লেস হয়ে সাপের মতো একে বেঁকে গাড়ি চালিয়েছে। মাহিন কিছুটা হেসে তার মম আর মিনারকে উদ্দেশ্য করে বলল, অবাক হচ্ছ কেন? সামান্য ড্রিঙ্কসই তো করেছি, কাউকে খুন তো করিনি। কাউকে খুন করার সাহস নেই আমার। নিজের উপরের খোলসটাকেও খুন করার সাহস নেই আমার। তবে ভিতরটাকে খুন করার সাহস আছে। ঝাঝরা করে এসেছি ভিতরটাকে করা অ্যালকোহল গিলে। তবে শরীর কিন্তু একদম চাঙ্গা আছে। সেলিনা চৌধুরী মাহিনের কথায় রেগে গিয়ে শরীরের সব জোর দিয়ে দিল এক থাপ্পড়। মাহিন থাপ্পড় খেয়ে বেসামালভাবে পড়ে যেতে নিলেই মিনার এসে মাহিনকে ধরে ফেলে। সেলিনা চৌধুরীর চোখ দিয়ে এক নাগারে পানি পড়ছে। রাগের বশে উনি মাহিনকে থাপ্পড় দিয়েছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। উনি কোনো কথা না বলে চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভিতরে হাঁটা ধরে। মাহিন থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
তার দুনিয়াটা চরকির মতো গোল গোল করে ঘুরছে। কোনো সময় তার চোখ দুটো বন্ধ হয়ে যায়, সে বুঝতেই পারেনি। মিনারের কাঁধে মাথা রেখে মাহিন সেন্সলেস হয়ে পড়ে। মিনার এতক্ষণ অবাক দর্শকের মতো সব দেখছিল। সে অবাকের পর অবাক হচ্ছে। মিনার তাড়াতাড়ি মাহিনকে ধরে ফেলে। মাহিনকে দু হাত দিয়ে ধরে ফেলেছে মিনার। তারপর মাহিনকে আস্তে করে ধরে বাড়ির ভিতর রওনা দিল। মিনার মাহিনকে নিয়ে তার বেডে শুয়ে দেয়। তারপর রুমের লাইট অফ করে দরজাটা হালকা করে লাগিয়ে রুম থেকে বের হয়ে যায়। সেলিনা চৌধুরী দরজা লাগিয়ে নিঃশব্দে কান্না করছে। উনার বিশ্বাস হচ্ছে না উনার ছেলে এত জঘন্য একটা কাজ করেছে। মাহিন ডক্টর হয়েও এত বড় ভুল কিভাবে করতে পারল। খুব রাগ হচ্ছে মাহিনের প্রতি উনার। আজ উনি প্রতিজ্ঞা করে রেখেছে কিছুতেই মাহিনের রুমে যাবে না। আর এটাই মাহিনের শাস্তি। রাত 1টা। চাঁদনি একটা কালো বোরখা পরে নিয়েছে। এতে করে ধরা পড়ার ঝুঁকি কম থাকবে। আয়মন কালো একটা জ্যাকেট পরে নিয়েছে। পুরো বাড়ি ঘুমে আচ্ছন্ন। চাঁদনি আর আয়মন খুব সাবধানে পা ফেলে বাড়ি থেকে বের হচ্ছে, যেন কেউ টের না পায়। আস্তে আস্তে ওরা বাড়ির সদর দরজা পেরিয়ে মেইন গেটের সামনে চলে আসে। আয়মন তাড়াতাড়ি পকেট থেকে গাড়ির চাবিটা বের করে নেয়। চাঁদনি গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের পাশে বসে পড়ে। আয়মন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে দেয়। গাড়ি চলছে তো চলছেই, পথে ফুরাচ্ছে না। আয়মন গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়। চাঁদনি মনে মনে আল্লাহকে ডাকছে আজকের মিশনে যেন ওরা সাকসেস হতে পারে। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামল মাহিনের বাড়ির সামনে। আয়মন আর চাঁদনি আস্তে করে গাড়ি থেকে নেমে পড়ে। বাড়ির মেইন গেট খোলাই ছিল। মাহিনের অপ্রীতিকর ঘটনাটার জন্য সবার মাথা থেকে বের হয়ে গিয়েছিল বাড়ির মেইন গেট লাগানোর কথা। চাঁদনি আর আয়মন ভেবেছিল দেয়াল টপকে বাড়ির ভিতর ঢুকতে হবে, কিন্তু আল্লাহ তাদের হাতে ধরে বাঁচিয়ে দিল। আয়মন আর চাঁদনি নিঃশব্দে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি আয়মনকে ফিসফিসিয়ে বলল, গেট দিয়ে না হয় বাড়ির ভিতর ঢুকে গেলাম, কিন্তু রুমের ভিতর কিভাবে ঢুকব? সদর দরজা যদি বন্ধ থাকে? আয়মন বলল, আগে সামনে গিয়ে দেখি। লাক ভালো থাকলে হয়তো সদর দরজাও খোলা থাকবে। সদর দরজায় হাত দেওয়ার সাথে সাথেই দরজাটা চিচিংফাক হয়ে খুলে গেল। চাঁদনি আর আয়মন খুশি হবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। চাঁদনি একটা ঢোক গিলে আয়মনকে বলল, এই ভাইয়া, ওরা টের পেয়ে যায়নি তো আমরা যে আজ রাতে চুপি চুপি এসে ওদের বাড়ি হানা দিব? তাই হয়তো আমাদের হাতে নাতে ধরার জন্য উনারা মেইন গেট আর সদর দরজা খোলা রেখেছে। আয়মন চাঁদনির মাথায় গাড্ডা মেরে বলল, ওরা কিভাবে জানবে আমরা আজ ওদের বাড়ি আসব? দেয়ালের কান আছে এই উদ্ভট কথায় কি তুই বিশ্বাস করিস নাকি? হয়তো ওরা ভুলে গেছে সবকিছু চেক করে ঘুমাতে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। সামনে হাট। চাঁদনি আর আয়মন পা টিপে টিপে ড্রয়িং রুমের ভিতর চলে এলো। পুরো বাড়িতে ড্রিম লাইটের আলো জ্বলছে। হালকা আলোতে বাড়িটাকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে সিঁড়ি দেওয়া। এই সিঁড়িই হল দোতলায় যাওয়ার রাস্তা। ওরা বুঝছে না মাহিনের মম দোতলায় থাকে নাকি নিচতলায়। তাই চাঁদনি আয়মনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই নিচতলা চেক কর, আমি উপর তলা চেক করব। তুই কিছু পেলে আমাকে নিচ থেকে ইশারা দিবি, আর আমি কিছু পেলে সোজা নিচে চলে আসব। আয়মন মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। ব্যাস দুজনই দুজনের কাজে লেগে পড়ল। চাঁদনি উঠে গেল উপরে। চাঁদনি উপরে উঠে দেখল বিশাল বিশাল 5টা রুম। সব রুমের দরজা বন্ধ।
এর মধ্যে থেকে মাহিনের মোমের রুম কোনোটা হবে সে বুঝতে পারছে না। চাঁদনি প্রত্যেকটা দরজা হালকা ধাক্কা দিয়ে দেখছে। হতে পারে কোনো একটা দরজা খোলা থাকতে পারে। ডান পাশ থেকে চাঁদনি শুরু করেছে। প্রথম রুমের দরজাটা ধাক্কা দিয়ে দেখল বন্ধ, তালা ঝুলে আছে। দ্বিতীয় রুমের দরজাটাও বন্ধ। তৃতীয় রুমের দরজাটা ধাক্কা দিয়ে আবারও ব্যর্থ হল। আশা ছেড়ে সে যেই না চতুর্থ রুমের দরজাটা ধাক্কা দিল ও ধরাম করে সে রুমের ভিতর ছিটকে পড়ল। উপর হয়ে ফ্লোরে পড়ে আছে সে। তবে তেমন ব্যথা পায়নি। চাঁদনি সামনের দিকে তাকিয়ে দেখল পুরো রুমটা মাহিন আর ওর পরিবারের ছবি দিয়ে ভর্তি। ড্রিম লাইটের আলোতে পুরো রুমটা স্পষ্ট দেখা যাচ্ছে। রুমটা খুব সুন্দরভাবে গোছানো। রুমটাতে একটা বেড পাতা আছে। চাঁদনি উঠে পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। হঠাৎ রুমটার ভিতরে চাঁদনি আরেকটা ছোট দরজা দেখতে পেল। দেখে মনে হচ্ছে এই রুমের মাঝেই আরেকটা রুম আছে। চাঁদনি দরজাটা হালকা করে ধাক্কা দিল। সাথে সাথেই দরজাটা খুলে গেল। রুমটাতে ঢুকে চাঁদনি পুরো অবাক হয়ে গেল। পুরো রুমে অনেকগুলো বুক সেলফ। বুক সেলফের প্রতিটা তাকে তাকে হাজার হাজার বই সাজানো। দেখে মনে হচ্ছে স্টাডি রুম। রুমটার মাঝখানে একটা টেবিল আর দুটো চেয়ার পাতা। একটা ছোট খাটো চেম্বারের মতো। টেবিলটিতে একটা ল্যাম্প পোস্টও আছে। মনে হয় রাত জেগে এখানে কেউ কিছু লিখে। টেবিলটার উপর অনেকগুলো বই আর ডায়েরি এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। চাঁদনির মুখে একটা মলিন হাসি ফুটল। সে দৌড়ে গিয়ে টেবিলের উপর রাখা ডায়েরি আর বইগুলোকে উল্টে পাল্টে দেখতে লাগল। খুব মনোযোগ দিয়ে চাঁদনি প্রতিটা বই আর ডায়েরি খুলে খুলে দেখছে। সবগুলো ডায়েরি খালি। কোথাও কোনো কলমের দাগ নেই। চাঁদনি প্রত্যেকটা বই আর ডায়েরি উল্টাতে উল্টাতে হয়রান হয়ে গেছে, কিন্তু গুপ্ত ডায়েরির নাগাল পাচ্ছে না। চাঁদনি হতাশ হয়ে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। চাঁদনির হঠাৎ চোখ গেল টেবিলের একটু নিচে থাকা একটি ড্রয়ারের দিকে। ড্রয়ারটাতে একটা চাবি ঝুলছে। চাঁদনি তাড়াতাড়ি চাবিটা দিয়ে ড্রয়ারটা খুলে ফেলল। ড্রয়ারটা খুলতেই একটা বড় লক সিস্টেম ডায়েরি চোখে পড়ল চাঁদনির। পুরো ড্রয়ারটা চাঁদনি ঘুঁটে ফেলল কিন্তু কোথাও কোনো চাবি খুঁজে পেল না। চাঁদনি এবার যেই না চেয়ার থেকে উঠতে লাগলো অমনি নিচে লোহা জাতীয় কিছু পড়ার আওয়াজ হল। চাঁদনি নিচে তাকিয়ে দেখে ছোট একটা চাবি পড়ে আছে। তার মানে চাবিটা টেবিলের উপর কোথাও ছিল। টেবিলটা ঘাটাঘাটি করার সময় চাবিটা তার কোলে পড়েছে। তাই এখন সে চেয়ার থেকে উঠাতে চাবিটা ও নিচে পড়ে গেল। চাঁদনি আর দেরি না করে চাবিটা দিয়ে ডায়েরিটা খুলে ফেলল। ডায়েরিটার উপরে গোটা গোটা অক্ষরে লিখা বীভৎস গুপ্ত কথা। চাঁদনির চোখে মুখে খুশি উপচে পড়ছে। সে বুঝে গেছে এই ডায়েরিটাকেই সে এতক্ষণ তন্ন তন্ন করে খুঁজেছে। চাঁদনি আর 1 মিনিটও দেরি করল না। ডায়েরিটা বোরখার নিচে ঢুকিয়ে সবকিছু আগের মতো রেখে রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল। চাঁদনি রুম থেকে উকি দিয়ে এদিক সেদিকে তাকিয়ে যেই না সামনে পা বাড়াল অমনি কারোর হাঁটার শব্দে সে কিছুটা ভয় পেয়ে গেল। মনে হচ্ছে হাঁটার আওয়াজটা তার আশপাশ থেকেই আসছে। চাঁদনি পিছনে তাকিয়ে দেখল মিনার ফোন টিপতে টিপতে সামনের দিকে এগিয়ে আসছে। চাঁদনি কোনো উপায় বুদ্ধি না পেয়ে তার পাশের রুমটাতে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে চাঁদনি চোখ বন্ধ করে সমানে হাঁফাতে লাগল। ওইদিকে আয়মন পুরো নিচতলায় গোল গোল হয়ে ঘুরছে। সে কোনো দিশা খুঁজে পাচ্ছে না।
নিচ তলায় অনেকগুলো রুম। সে কোনো রুমে ঢুকবে বুঝতে পারছে না। তাছাড়া নিচ তলার প্রায় সবগুলো রুমই তালা বন্ধ। শুধু একটা রুম ভিতর থেকে আটকানো। আয়মন সবগুলো রুম চেক করে যেই না সিঁড়ির দিকে আসল অমনি সে নিজেকে আড়াল করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সে কোনো দিক বিদিক খুঁজে না পেয়ে ডাইনিং টেবিলের নিচে ঢুকে পড়ল। টেবিলের নিচ থেকে সে উকি দিয়ে দেখল মিনার সিঁড়ি বেয়ে নিচে নামছে, তার পুরো মনোযোগ ফোনের দিকে। মিনার ডাইনিং টেবিলের সামনে এসে একটা চেয়ার বের করে বসে পড়ল। আয়মন এক হাত দিয়ে মুখ চেপে রেখেছে আর ভিতরে ভিতরে ব্যথায় কুকরে মরছে। কারণ তার অন্য হাত মিনারের পায়ের নিচে চাপা পড়ে আছে। আয়মন কিছু বলতে পারছে না, সহ্যও করতে পারছে না। মিনার চেয়ারে বসে আরামসে পানি খাচ্ছে। অন্যদিকে চাঁদনি দরজায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। হঠাৎ করে তার বুকটা ধুকপুক করে কাঁপতে শুরু করল। সে চোখ খুলেই সামনে তাকিয়ে দেখল মাহিন এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে। পায়ের জুতো পর্যন্ত খুলেনি। হাত দুটো দুপাশে ছিটকে আছে। শার্টের দুটো বাটন খোলা। ঠিক বুকের মাঝখানের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় পুরো রুমটা আলোকিত হয়ে আছে। মাহিনের পুরো শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটা কেমন ছোট হয়ে আছে মাহিনের। ছোট একটা বাচ্চার মতো লাগছে। ঠোঁটগুলো লাল ললিপপের মতো হয়ে আছে। চাঁদনি নিজেকে আটকে রাখতে পারল না। ছুটে গেল মাহিনের কাছে। মাহিনের বুকে মাথা রাখতে খুব ইচ্ছে হচ্ছে তার। সে তার ইচ্ছেকে দমিয়ে রাখতে পারল না। মাহিনের বুকে নিজেকে মিলিয়ে দিল। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপছে। প্রায় 5 বছর পর সে তার নিরাপদ স্থানে ঠাঁই পেয়েছে। অন্যরকম শান্তি লাগছে তার। চাঁদনি মুখটা উপরে তুলে মাহিনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনির খুব ইচ্ছে মাহিনের পুরো মুখে চুমো দিয়ে ভরিয়ে দিতে। চাঁদনি একটু ঝুঁকে মাহিনের কপালে একটা চুমো খেল। তারপর মাহিনের দু চোখে চুমো খেল। চাঁদনি খেয়াল করল তার ঠোঁটগুলো ভিজা ভিজা লাগছে। চাঁদনি কি মনে করে মাহিনের চোখের দিকে ভালো করে তাকাল। সে খেয়াল করল মাহিনের চোখের কোণে বিন্দু বিন্দু জল জমে আছে। চাঁদনির মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ তার নাকে একটা উটকো গন্ধ ভেসে আসল। চাঁদনি কিছুটা আন্দাজ করে মাহিনের মুখের কাছে গিয়ে গন্ধ শুকল। সাথে সাথেই তার নাক মুখ কুঁচকে এলো। খুবই বাজে গন্ধ আসছে মাহিনের মুখ থেকে। চাঁদনি এতক্ষণে বুঝতে পারল মাহিন তার অসভ্য আচরণে কেন কোনো রিয়েক্ট করেনি। মাহিন কেন এতক্ষণ তার রুমে অন্য কোনো ব্যক্তির অস্তিত্ব টের পায়নি। মাহিন ড্রাঙ্ক অবস্থায় পড়ে আছে। চাঁদনির চোখে জল ভরে এলো। মাহিন কেন এভাবে ড্রিঙ্ক করে অচেতন অবস্থায় পড়ে আছে সেটা চাঁদনির অজানা। চাঁদনির বুকটা ফেটে যাচ্ছে মাহিনকে এই অবস্থায় দেখতে। চাঁদনি এবার ধরফরিয়ে মাহিনের বুক থেকে উঠে গেল। মাহিনের পায়ের সামনে গিয়ে পা থেকে জুতোগুলো আস্তে করে খুলে দিল। মাহিনের পুরো শরীরটাতে অ্যালকোহলের উগ্র গন্ধ। চাঁদনির এই গন্ধটা সহ্য হচ্ছে না। কেমন গা গোলাচ্ছে। তাই সে আলমারি থেকে একটা ব্ল্যাক কালার টি শার্ট বের করল। টি শার্টটা নিয়ে চাঁদনি মাহিনের পাশে বসে পড়ল। সে বুঝে উঠতে পারছে না মাহিনের শার্টটা কিভাবে চেঞ্জও করবে। চাঁদের আলোয় পুরো রুমটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখন চেঞ্জও করতে নিলেই মাহিনের দিকে তার চোখ পড়ে যাবে। এটা যদি মাহিন না হয়ে নূর হতো তাহলে চাঁদনি কোনো কিছু না ভেবেই সরাসরি চেঞ্জও করে দিত। কারণ নূরের সাথে ওর জায়েজ সম্পর্ক ছিল। কিন্তু মাহিনের বেলায় সরাসরি কিছু করা যাবে না। কিছুক্ষণ ভাবার পর সে জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল।
জানালার পর্দাগুলো ভালোভাবে টেনে দিল যেন চাঁদের আলো রুমে ঢুকতে না পারে। জানালার পর্দাগুলো ভালোভাবে টেনে দিয়ে চাঁদনি মাহিনের কাছে চলে এলো। এবার রুমটা পুরো অন্ধকার হয়ে আছে। চাঁদনি মাহিনকে আস্তে করে শোয়া থেকে উঠিয়ে তার কোলে মাথাটা রাখল। শার্টের বাটনগুলো একটা একটা করে খুলল। তারপর শার্টটাকে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। চাঁদনি তার নেওয়া টি শার্টটা মাহিনকে পরিয়ে দিয়ে মাহিনকে আবার বিছানায় শুয়ে দিল। এবার মাহিনের হুঁশ ফিরাতে হবে, তাই সে চারিদিকে পানি খুঁজতে লাগল। মাহিনের বেডের সাথে ছোট্ট একটা ডেস্কে চাঁদনি একটা ওয়াটার পট দেখতে পেল। তাড়াতাড়ি করে ওয়াটার পটটা থেকে পানি নিয়ে চাঁদনি মাহিনের চোখে মুখে ছিটাতে লাগল। বেশ অনেকক্ষণ পর মাহিন একটু নড়েচড়ে উঠে। চাঁদনি ওয়াটার পটটা আবার ডেস্কের উপর রেখে মাহিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মাহিন পিটপিট চোখ খোলার চেষ্টা করছে কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। অ্যালকোহলের ডোজটা করা ছিল, তাই তার নেশা ধরেছে বেশি। মাহিন কপাল কুচক রেখেছে, দেখেই বোঝা যাচ্ছে মাথায় খুব পেইন হচ্ছে তার। চাঁদনি বুঝতে পারছে না এখন তার এই রুমে থাকা উচিত নাকি বের হয়ে যাওয়া উচিত। মাহিন মাথায় ধরে চোখ বন্ধ করে মিনমিন করে কিছু বলছে। তার ঠোঁট দুটো নড়ছে। চাঁদনির খুব ইচ্ছে করছে মাহিনের মিনমিনিয়ে বলা কথাগুলো শুনতে। চাঁদনি মাহিনের মুখের কাছে তার কানটা রাখল। মাহিন বলছে, কেন করলে আমার সাথে এমন? আমি আমার দুর্বলতা প্রকাশ করতে পারি না বলে ভেবেছ আমি তোমায় ভালোবাসি না? কেন বুঝতে পারো না আমায়? জেনিয়াও আমাকে কখনো বুঝেনি। আমি তোমায় খুব ভালোবাসি চাকি। এর পরের কথাগুলো মাহিন আরো মিনমিনিয়ে বলে, যা চাঁদনির কান পর্যন্ত পৌঁছায়নি। চাঁদ পাখি নামটা মাহিন অস্পষ্টভাবে বলেছিল, তাই চাঁদনি নামটা বুঝেনি। চাঁদনি তাড়াতাড়ি মাহিনের সামনে থেকে নিজেকে সরিয়ে নিল। আরও কিছু শোনার সাহস নেই তার। তার চোখ দিয়ে বৃষ্টি ঝরছে। চাঁদনি মনে মনে বলল, উনি তাহলে অন্য কাউকে ভালোবাসে? উনার মনে আমার জন্য কোনো জায়গা নেই? আমি এতদিনে উনার মনে একটুও জায়গা করতে পারলাম না। তাহলে আমার কি হবে? আমি যে আশা করে বসে আছি উনার প্রতীক্ষায়। আমার প্রতীক্ষার প্রহরগুলো উনি এভাবে নিভিয়ে দিল। তারপর আবার চোখের পানিগুলো মুছে বলল, ভালোবাসার মানুষটার সাথে হয়তো উনার খুব রাগ হয়েছে, তাই উনি ড্রিঙ্কস করেছে। তবে তাই হবে মাহিন। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি সুখে থাকবেন। আমি আপনাদের মাঝখান থেকে সরে যাব। এর আগে খালামনিকে দেওয়া কথা আমাকে রাখতে হবে। সব সত্যিটা সামনে এনে আমি আপনার থেকে এমনকি আপনার এই শহর থেকে দূরে সরে যাব। আমি আমার নূরের স্মৃতি নিয়ে বাঁচব। মাহিন এখনো মিনমিন করছে, হুঁশ নেই তার। মাহিন এবার একটু নড়ে চড়ে উঠল। কি মনে করে সে সামনে কিছু ছোঁয়ার আশায় হাত বাড়াল। মনে হচ্ছে সে তার আশেপাশে কাউকে অনুভব করছে। চাঁদনি এখনো তার ভাবনা চিন্তায় ডুবে রয়েছে। মাহিন হঠাৎ হেঁচকা টান দিয়ে চাঁদনিকে তার বুকে চেপে ধরল। চাঁদনি নিজেকে সামলাতে না পেরে মাহিনের বুকের সাথে একেবারে মিশে গেছে। মাহিন এখনো মিন মিন করছে। মাহিন দুহাত দিয়ে জোর করে ধরে রেখেছে চাঁদনিকে। চাঁদনি শুধু মুচড়া মুচড়ি করছে মাহিনের থেকে নিজেকে ছাড়ানোর জন্য। চাঁদনির খুব রাগ হচ্ছে মাহিনের উপর। ইচ্ছে করছে গলাটা টিপ দিয়ে মেরে ফেলতে। চাঁদনির মুচড়া মুচড়ি দেখে মাহিন আরো জোরে চেপে ধরেছে চাঁদনিকে।
চাঁদনির হাত পা অসাড় হয়ে আসছে। সে কিছুতেই নড়তে পারছে না। মাহিন এবার চাঁদনিকে তার বুক থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দিয়ে চাঁদনির উপর উঠে গেল। মাহিন এখনো চোখ বন্ধ করে রেখেছে। সে চাঁদনির দুহাত চেপে ধরেছে। চাঁদনির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাহিন তার মুখটা চাঁদনির ঠোঁটের কাছে নিয়ে এসেছে। মাহিনের প্রতিটা গরম নিঃশ্বাস চাঁদনি মুখে উপচে পড়ছে। চাঁদনির পুরো শরীর কাঁপতে শুরু করেছে। মাহিন হঠাৎ করে চোখটা খুলল। খুলে আবার বন্ধ করে ফেলল। আর মিনমিন করে বলতে লাগল, আমি জানি আজও তুমি আমার স্বপ্নে এসেছ। তবে আজ আর তোমাকে ছাড়ছি না। বলেই চাঁদনির ঠোঁট জোড়া দখল করে নিল। চাঁদনি চোখ বন্ধ করে রেখেছে। সে কিছুতেই মাহিনকে ছাড়াতে পারছে না। যতই মাহিনের কাছ থেকে সে ছুটতে চায় মাহিন তত রূঢ়ভাবে তার ঠোঁটকে আঁকড়ে ধরে। চাঁদনির চোখ দিয়ে এবার পানি পড়া শুরু করল। প্রায় 15 মিনিট হয়ে গেছে। তবুও মাহিন চাঁদনিকে ছাড়ছে না। চাঁদনির মধ্যে এবার একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হল। চাঁদনি এবার ছুটাছুটি বন্ধ করে দিল। তার দু চোখ বেয়ে পানি পড়েই যাচ্ছে। ওইদিকে মাহিন উন্মাদের মতো বেসামাল হয়ে চাঁদনির ঠোঁটের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। চাঁদনির ঠোঁটের কালো তিলটাতে সে কামড় বসিয়ে দিচ্ছে। এক পর্যায়ে মাহিন ক্লান্ত হয়ে চাঁদনিকে ছেড়ে হাঁফাতে হাঁফাতে উল্টো পাশে সোজা হয়ে শুয়ে পড়ে। সে এখনো চোখ বন্ধ করে রেখেছে। চাঁদনি এবার চোখ খুলল। তার ঠোঁটগুলো খুব জ্বালা করছে। ঠোঁট থেকে অলরেডি রক্ত পড়ছে। চাঁদনি শুয়া থেকে মাথা উঠিয়ে মাহিনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহিনের ঠোঁট জোড়া ভিজে আছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে মাহিনের ঠোঁটগুলো তার কোমল হাত দিয়ে আলতো করে মুছে দিল। তারপর মাহিনের ঠোঁটে একটা চুমো খেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গেল। বোরখাটা ঠিক করে সে মাহিনের দিকে একবার তাকাল। কি সুন্দর মাসুম একটা বাচ্চার মতো শুয়ে আছে মাহিন। কত নিষ্পাপ লাগছে মাহিনকে। চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি জানি মাহিন, আপনি অচেতন অবস্থায় আপনার ভালোবাসার মানুষ ভেবে আমাকে এতটা কাছে টেনে নিয়েছেন। নেশা কেটে গেলে আমিও কেটে যাব। আর 1 মিনিটও এখানে থাকাটা চাঁদনির সেফ মনে হচ্ছে না। তাই সে ডায়েরিটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে মিনার এখনো ডাইনিং টেবিলে বসে আছে। বসে বসে ফোনে কিছু করছে। আয়মন টেবিলের নিচে এখনো মুখ চেপে রেখেছে। সে পারছে না চিৎকার করে কান্না করতে। তার হাতটা হয়তো এতক্ষণে পিষে গেছে মিনারের পা আর জুতোর চাপে। আয়মন মনে মনে মিনারের 14 গোষ্ঠী সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে ফেলছে। মিনার হঠাৎ বলে উঠল, আমার জাম্বু বেবিটা কি করছে? আহ্লাদি কণ্ঠে। ওই পাশ থেকে কিছু শোনা যাচ্ছে না। মিনার ওলে বাবা লে, আমার সোনা বেবিটা আমাকে এত মিস করছে। ওই পাশ থেকে, মিনার লক্ষ্মী বেবি, মন খারাপ করো না, আর কয়েকটা দিন ওয়েট করো। ড্যাড ইংল্যান্ড থেকে ফিরলেই তোমাকে বিয়ে করে সারাক্ষণ তোমার সাথে সুপার গ্লুয়ের মতো চিপকে থাকব। ওই পাশ থেকে, মিনার উম্মাহ উম্মাহ উম্মাহ, আমার সোনা বউ বেবি, শুনো না, একটা চুমো দাও না আমায়। আহ্লাদি কণ্ঠে। আয়মন এবার মুখ ছেড়ে কানে হাত দিয়ে রেখেছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। ছি ছি, বড় ভাই হয়ে ছোট বোনের মুঠোফোনে প্রেম আলাপ শুনতে হচ্ছে। ছি আয়মন, কি দিন কাল পড়ল তোর। নিজের প্রতি নিজেরই ঘিন লাগছে এবার। ওয়াক্ত, এত রাতে এখানে কি করছো মিনার? সেলিনা চৌধুরীর এমন কথায় মিনার চেয়ার থেকে দাঁড়িয়ে ফোনটা কেটে দিল।
মিনার এবার সেলিনা চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে মাথাটা নিচু করে বলল, মমো পানি খেতে এসেছিলাম। আমার রুমের ওয়াটার পটের পানি শেষ হয়ে গেছে, তাই নিচে নামতে হল। সেলিনা চৌধুরী পানি খাওয়া শেষ হয়ে গেলে এবার উপরে যাও, তোমার ভাই কি করছে দেখে আসো। মিনার, মমো তুমি তো নিজেই যেতে পারো। সেলিনা চৌধুরী, আজ ভুলে ও আমি তোমার ভাইয়ের মুখ দেখব না। রাত বিরাতে ড্রিঙ্কস করে বাড়িতে এসে মাতলামো করা এই বাড়ির রেস্ট্রিকশন না, বলেই উনি উনার রুমে চলে গেল। মিনার মাথা চুলকাতে চুলকাতে উপরে চলে গেল। আইমন এবার হাফ ছেড়ে বাঁচল। হাতের দিকে তাকিয়ে দেখল তার হাতে কালচে দাগ পড়ে গেছে। মনে হচ্ছে হাতটা থেতলে গেছে। আয়মনের এখন তার হাতের দিকে খেয়াল নেই। মাহিন কেন ড্রিঙ্কস করেছে ওই চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আইমন এবার টেবিল থেকে উঠে উপরে উকি দিচ্ছে, চাঁদনিকে কোথাও দেখা যাচ্ছে না। মিনারকে মাহিনের রুমে ঢুকতে দেখে চাঁদনি একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। মিনার মাহিনের রুমে ঢোকার সাথে সাথেই চাঁদনি পর্দা আড়াল থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। চাঁদনি হিজাব দিয়ে তার পুরো মুখ ঢেকে রেখেছে। কাটা ঠোঁট নিয়ে সে আয়মনের সামনে দাঁড়াতে পারবে না। আয়মন চাঁদনিকে খেয়াল করেনি, সে তার চারপাশে উকি চুকি দিচ্ছে। হঠাৎ তার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে আয়মন পিছু ফিরে তাকিয়ে দেখল চাঁদনি তার কাঁধে হাত দিয়ে রেখেছে আর অন্য হাতে থাকা ডায়েরিটা আয়মনের চোখের সামনে ধরে রেখেছে। আয়মন 32 পার্টি বের করে একটা হাসি দিল। তারপর দুজনেই বাড়ি থেকে বের হয়ে গেল। চলবে।